আমি এটা করবো, জানিস, এপিসোড করবো মেকার্সদের নিয়ে। হ্যাঁ, তুই একটু হেল্প করিস তো, আমাকে হেল্প করিস তো। জগৎ দেখে ফেলেছি 30-40 বছর, এবং তারপরে এসে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কী হলে ভালো হবে, কি দেখলাম, কি ভুল করলাম। ভুলও তো করেছি প্রচুর। ওটা করে তো সব আবার একটার এপিসোডের মধ্যে বলবি কি করে? না না, হচ্ছে, সম্ভব? হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে, ছোট ছোট করে হয়ে যাচ্ছে। আমার গল্প শুরু করলে তো 10টা এপিসোড না লাগে। না, তোর তো আমি ম্যাক্সিমাম জানি, ম্যাক্সিমাম না, বেশ জানি, কেন ওর সাথে আমার অনেক দিনের একটা অ্যাসোসিয়েশন। চল চল। এনিওয়ে, হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি সুনীল চট্টোপাধ্যায়। আমার সাথে আমার দুই প্রিয়, একজন ভাই, একজন অনেক দিনের বন্ধু, রাজীব। নমস্কার। রাজীবের আলাদা পরিচয় আছে, ওয়ান্ডারফুল সিঙ্গার, দোহারের লিডিং ভোকাল। আর সোম, ভূমির একদম ভূমিপুত্র। সোমর সাথে আমার অ্যাসোসিয়েশন অনেক দিনের। আমাদের ব্যান্ডে কারমায় ও অনেক দিন বাজিয়েছে এবং আমরা একসাথে অনেক আনন্দ করেছি। এবং ফর্চুনেটলি, এটা অনেকে হয়তো জানে না, যে ভূমির শুরুতেও আমি কিছুদিন ওদের সাথে ছিলাম একসাথে, এবং অনেক শোতে এরকম হয়েছে যে আমি কথা বলতাম, আমাকে তখন বলতো অনেক বাজিয়েছিস, এবার কথা বল। তো আমি কথা বলতাম, ওরা বাজাতো, আমিও বাজাতাম, কিন্তু আমরা একটা ভীষণ ভালো সময় আমরা কাটিয়েছি, সে প্রসঙ্গ আসবে। কিন্তু ফার্স্টে আমি যেটা তোদের বলতে চাই, রাজীব, সোম, সেটা হচ্ছে আমার এই পডকাস্টটা, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন, আমি বলছি এটা সোশিও মিউজিক্যাল পডকাস্ট। লোকে বলে না সোশিও, অত্যন্ত জনপ্রিয় হয়েছে এটা। না সেটা সবার আশীর্বাদে, তোমাদের শুভেচ্ছায়। বাট প্রথমে আমি বলি যে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার না, তোরা থ্যাংক ইউ বলে আমাদের ছোট করো না আর কি। সুমিত্রদা তোমার বন্ধু, আমি তোমার একদমই ছোট ভাই, তো সুতরাং তোমার সঙ্গে আমরা বসতে পারছি, এটাই আমাদের। না, আমি রিয়েলি গ্রেটফুল যে তোরা সবাই ব্যস্ত, তোরা রিয়েলি ব্যস্ত, তার মধ্যে থেকে একটা টাইম বার করে। আর হয় না তো, অনুষ্ঠান করতে গেলে ধরো কি হয়, এইটুকুই সৌজন্য প্রকাশ হয়। হ্যাঁ, একটু ওই যে মানে এক্সট্রা টাইম কথাবার্তা, ধরো আজকে এটা একটা এক ধরনের আড্ডা, মানে এক্সট্রা টাইম। অ্যাবসলিউটলি, সেই এক্সট্রা টাইমটা তোরা নিয়েছিস, একটু অন্যরকম এটা কথাবার্তা হয় না। হ্যাঁ, কি হয় বলছি তোকে, হ্যাঁ, ধর কোথাও প্রোগ্রাম করতে গেলাম, ধর আমাদের আগে কোনো অন্য শিল্পী আছে, ধর শ্রাবণীর কথাই বলছি, কেমন আছো বলে হয়তো 10 মিনিট একটা মানে নিজেদের মধ্যে একটা মানে হালকা একটা আড্ডা হলো, ওটা মনে আছে, ওটা এইসব করতে করতে হয় ও স্টেজে উঠে গেল, নয় আমি স্টেজে। ওই তো ওই ট্রানজিশনটাতে বেশি হয়, মানে ধরো কেউ নামছে, কিন্তু বসে আড্ডা মারা হয় না সেটা। তো সেই আড্ডাটার বাহানাটাই এই পডকাস্ট, যার জন্য লোকেদের ভালো লাগছে এই কারণেই। আর এই যে দুজনকে নিয়ে ইউজুয়ালি পডকাস্টে 1-to-1, তো আমি অলওয়েজ ভেবেছি, অলওয়েজ ও জানে ভালো করে, কেননা যখন ভূমি হচ্ছে, আমি ছোট্ট করে বলি একটু, ও আমরা যাদবপুরে বাজাবো, ওই দিনটা ওর মনে নেই, আমার মনে আছে, বিকজ আমি অনেক ভুলি না খুব একটা জিনিস, মানে স্পেসিফিক জিনিসগুলো তো ভুলি না। তা আমরা আমাদের বাড়ির মণ্ডপে আমরা রিহার্সাল করতাম, কারমার, আমাদের যাদবপুরের প্রোগ্রাম। আমি সঞ্জয় তখন আমাদের একদম ফাউন্ডার মেম্বার, পারকাশন সঞ্জয় আমাদের ছেড়ে চলে গেল। আমরা বসে আছি, সোম বসে আছে, তো বাকিরা চলে গেছে, 3জন বসে আছি। তো ও আমাকে একটা প্রশ্ন করেছিল, আমার এখনও মনে আছে, যে শুভেন, যাদবপুর তো হয়ে গেল, নতুন কিছু চল ভাবি, এই ফিউশন করছি, ইনস্ট্রুমেন্টাল ফিউশন গান, তখন আমাদের মোস্টলি ইনস্ট্রুমেন্টাল, আমরা তখন গান অতটা করছি না। বলছি কিছু ভাব, তুই তোর মাথা থেকে তো অনেক কিছু বেড়ে, আবার আমার মাথাও একটা আইডিয়া আছে, ও আমাকে ফার্স্টে বললো। এখন তুই বল কী আইডিয়া তোর আছে, কিন্তু আমার ওই একটাই ব্যাপার, যে আমি অন্তত যেটা করব, সেটা যদি কিছু আমি বলতে না পারি যে কেন করছি, মানে করবার জন্য করছি, সেটা আমি কখনো করিনি। তুই আমাকে বল যে কী করতে চাস, কিন্তু আমি স্টেজে উঠে যদি আমি এটা জাস্ট আরম্ভ করে দিলাম, ওটা আমি পারি না, মানে একটা পারপাস না থাকলে। তখন ও আমাকে বললো যে একটা জিনিস আমরা ভেবেছি, যে এরকম ফোক এলিমেন্টকে যদি এই তোর ব্যান্ড ফরম্যাটে, তুই তো ফিউশন খুব ভালো করিস, চল না একসাথে মিলে একটা ভাবি রিদম টিদম নিয়ে। আমি বললাম তোর কাছে ইয়ে আছে, তবে চল না একটা করা যায়। ও ফার্স্ট সুরজিতের সাথে আমাকে আলাপ করায় ডিআই ক্লাবে। সুরজিৎ আসে, সুরজিতের বউ, তখন বউ হয়নি, ও এসেছিল আমার মনে আছে। আমরা বসে আলোচনা করলাম, ও বলে এই সুরজিৎ আমার অনেক দিনের বন্ধু, ওর কতগুলো কম্পোজিশন শোন, আমারও কতগুলো কম্পোজিশন আছে। ওইখানে আমার মাঠে বসে
আমি দেখছি বাহ, খুব মজাদার ব্যাপার একটা হচ্ছে, কারণ ওদের আমি জানতাম দে আর হার্ডকোর ওয়েস্টার্ন গান বাজনাতে ওরা বিশ্বাসী, ওদের কথা বলা, ওদের আপব্রিঙ্গিং, এই সেকশনটা আমার কাছে একদম অজানা ছিল। বা আর এই ছেলেটাকে আমি দেখেছি আগে কোনো প্রোগ্রামে আসতো, ও রানার সাথে ঘুরতো বেশি, সুরজিৎ, ডিপিটিভিদের সাথে ঘুরতো। বা এর মজাদার হচ্ছে তো ব্যাপারটা। তখন আমি বলি তুই কী বুঝলি? ও তারপরে এলো, আমি বললাম যে সব কিছু ঠিক আছে, একটা ফুল কনসার্ট তো এরকমভাবে নামানো যাবে না, একেবারে নতুন, কি করা যায়? ও বললো, আমরা একমত হলাম যে আমরা কিছু টাকদম বাজে, গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ। ও আমাকে বললো এই তাহলে এই গানটা আমি গাইবো না, একটা অন্য ভয়েস আনি। হি সাজেস্টেড চন্দ্রানীর কথা। চন্দ্রানী আমাদের টুকির বউ, বলে ওর ভয়েসটা পড়লে একটু কালার হবে। ও চন্দ্রানী প্রথম শ্রোতা ছিল না, অডিয়েন্সে বসেছিল না, ও তো অনেক পরে জয়েন করেছে। ওই গান আমি তো বাজিয়েছিলাম চন্দ্রানীর সাথে, বাজিয়েছিলাম। যাই হোক, তো তারপরে এরম হতে হতে আমরা শোটো করলাম, এবং তারপরে যেটা দাঁড়ালো যে আমি বাইরে চলে গেলাম, তো ওরা এটাকে নিয়ে আরও ভালো করে বাড়িয়ে একটা জায়গায় তো পৌঁছে গেছে ডেফিনেটলি। এটা তো আমি একটু বললাম, আমি দোহারের কথাও তোমার কাছ থেকে শুনবো, ভূমির আরও অনেক গল্প আছে ওর কাছ থেকে শুনবো। তোমাদের জাস্ট ব্যান্ডের ফরমেশনের ওই জায়গাটা খালি বলো, তুমি অনেক জায়গায় তো বলেছো, বাট আমরা ছুঁয়ে চলে যাব না। আমি এটা শুনে এটা বলতেই যাচ্ছিলাম আসলে, মানে সৌমিত্রদা বলবে বাকি ফরমেশনের এই সমস্ত গল্প। ভূমি বয়সের দিক দিয়ে দোহার থেকে কিছুটা বড়। আমি আজকে আমার একটু কনফিউশন ছিল এই মানে এক্সট্রা টাইম আড্ডা আর কি, এখানের আগে আমি সৌমিত্রদাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে শুরু কবে 97 আইডিয়াটা আমার। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে অফিসিয়ালি 98-এ শুরু হয়। না, 99-এ ফার্স্ট কনসার্ট করি, যেটাতে শুভেন হ্যাঁ বাজিয়েছিল এই একটা। তাহলে আমি কল্যাণী তো বাজিয়েছি, তার আগে বাজিয়েছিল, তখন অফিসিয়ালি ভূমি লঞ্চ হয়। ও হ্যাঁ। 99-এ কোন মাস হবে তোমার? এই জুলাইতে হবে। তো আমাদের হ্যাঁ জুলাইতে অবশ্যই, তোমরা তো সেটা পালনও করো। তো আমাদের হচ্ছে 99-এর অগাস্টে শুরু হয়। কিন্তু এই যে শুরু হওয়ার মানে ভূমির প্রেক্ষাপটে যেটা তুমি গল্প বলছিলে, যে একটা পরিচয় হওয়া, তারপরে সবাই একসঙ্গে আসা, হ্যাঁ, একটা কনস্ট্রাকটিভ কিছু করার ভাবনা চিন্তা নিয়ে, মিউজিক্যাল এক্সচেঞ্জ করার বিষয় নিয়ে, হ্যাঁ, এটা অনেক ব্যান্ডের ক্ষেত্রেও তাই হয়, মানে বা কোনো দল তৈরি করার ক্ষেত্রে হয়। দোহারের ক্ষেত্রে একদমই সেটা হয়নি। ভূমি দোহারের থেকে বয়সে 3 বছরের বড়, না 3 বছরের বড়, শুরু অফিসিয়ালি 3 বছর, আর তারপরে অফিসিয়ালি 1 মাস। হ্যাঁ, তো দোহার বড় না তোমরা, না আমি বলছি কে বড়? দোহার ভূমি বড়, ভূমি 1 মাসের বড়। কিন্তু মানে সেটা বলতে দ্বিধা নেই যে আমরা তো মফস্বল থেকে আসা ছেলে। আমি আসামের করিমগঞ্জ শহরে আমার বড় হওয়া, আর কালিকাদা ছিল শিলচর। শিলচরের নাম তাও লোকজন একটু বেশি শুনেছেন, করিমগঞ্জের নাম অনেকেই কম শুনেছেন। ও বয়সে আমার থেকে 2.5 বছরের বড় হলেও আমরা 94-এ দুজনেই কলকাতায় পড়াশুনো করতে এসেছিলাম। যাদবপুরে? না, ও যাদবপুরে ছিল, ও কম্পারেটিভ লিটারেচারে ভর্তি হয়েছিল। আমার ছিল হিসাবশাস্ত্র হচ্ছে আমার সাবজেক্ট। আচ্ছা। পরবর্তীকালেও আমি এটা নিয়েই কন্টিনিউ করেছি, এখনও আমার এটা নিয়েই অনেক যাতায়াত। ভেরি নাইস। হ্যাঁ, তো ভালো। আমাদের শুরু হওয়াটা কিন্তু ওইভাবে হয়নি। 98-এ কালিকা প্রসাদের এক কাকা ছিলেন অনন্ত ভট্টাচার্য, হ্যাঁ, যার সঙ্গে ওর খুব মানে কি বলবো আন্তরিক সম্পর্ক ছিল। পারিবারিক একটা গান বাজনার আবহ ছিল, সেটা আমি মানে এটার একটা বড় ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। ওদের বাড়িতে একটা বড় স্কুল ছিল, হ্যাঁ, সঙ্গীত বিদ্যালয়, শিলচর সঙ্গীত বিদ্যালয়। তার বয়স 80 বছরের বেশি এখন। তো আমি সেটাতে যাচ্ছি না। ওই কাকার সঙ্গে তার খুব একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ওই কাকা 98-এ 98 সালের শেষ দিকে মারা যান। আর ওই কাকা খুব দূরদর্শী ছিলেন, মানে ওখানে শিলচর রেডিও স্টেশনে ওনার একটা গ্রেড মানে দল ছিল, লোকবিচিত্রা তার নাম ছিল। সেখানে কালিকাদাও বাজাতো, তখন তো অনেক ছোট বয়সে। কি বাজাতো? তবলা বাজাতো মূলত। হ্যাঁ, মানে ও তখন ও গায়ক নয়, মানে দোহারের জন্মলগ্ন থেকে কালিকা প্রসাদ গায়ক আর কি। তো ও তার আগে গান করতো না? না, একদমই নয়। মানে কালিকা তবলা বাজাতো? হ্যাঁ হ্যাঁ, তো মেইন সাবজেক্ট হচ্ছে ওর পারকাশন, রিদিম পারকাশন, তবলা। হ্যাঁ, তো এটা নতুন জানলাম। হ্যাঁ, ওইটাই বলছি, এটা জানার তো ওটাই বললাম। আমাদের কি হয় ওই এক্সচেঞ্জে, কেমন আছো, শরীর কেমন আছে, এটাই হয়। এই আড্ডাতে বসে সেটা জানা একটা দারুণ জিনিস। তো আমাদের পরিচয় কিন্তু
কলকাতাতে। এবং তখন ও বলে যে কাকার সম্পর্কেও নাম শুনেছি কিন্তু খুব একটা বিশেষ জানতাম না। যে কাকা অত্যন্ত দূরদর্শী ছিলেন, তার একটা স্বপ্ন ছিল যে যে উনি প্রায় 5,000-এর বেশি ওনার লোকগান সংগ্রহ ছিল, যার বেশিরভাগটা আমরা দোহার পরবর্তীকালে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। এবার সেই যে 5-6 হাজার গানের সংগ্রহ, তার একটা স্বপ্ন ছিল যে এই গানগুলোর মধ্যে এত শক্তি আছে, এই গানগুলো যদি কোনোভাবে আমাদের গানের মক্কা কলকাতায় পৌঁছে দেওয়া যায়। আমরা তো মফস্বলের প্রান্তিক মানুষ, এবার মেইন স্ট্রিম হচ্ছে কলকাতা, কলকাতাতে যেমন সব ধরনের গান বাজনার চর্চা হচ্ছে, আদান প্রদান হচ্ছে, কিন্তু আমাদের লোকগানেরও কিংবদন্তি মানুষরা সেখানে কাজ করেছেন, করছেন। হ্যাঁ, নির্মলেন্দু চৌধুরী, আব্বাস উদ্দিন, হেমাঙ্গ বিশ্বাস, আমি সেটা বলছি আমাদের অধিকার। নির্মলেন্দু চৌধুরীর জন্ম হচ্ছে করিমগঞ্জ, হ্যাঁ সব নর্থ বেঙ্গল। তো হেমাঙ্গ বিশ্বাস হচ্ছে আমাদের নির্মলেন্দু চৌধুরী বাবু যদি না থাকতেন আমি গানই করতে না। আচ্ছা, তো সত্যিই তাই। সেই জায়গা থেকে কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে এত বড় একটা সম্ভার, সেই সম্ভারটা মেইন স্ট্রিমে যদি না নিয়ে আসা যায় তাহলে মানে এটা এই সংগ্রহটাই বৃথা। মানে এই সংগ্রহটা যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে মানুষ এই গানগুলো ভালোবাসবেন। তো সেই জায়গা থেকে, সেই স্বপ্নের জায়গা থেকে 98 সালে যখন কাকা মারা যান, তখন ও আমার সঙ্গে ওর দেখা হয় একটা, ওই সেই আজকে হারমোনিয়ামের উপরে হাত রেখে বলছি, মানে আমিও তখন খুব একটা চিনতাম না কিছু। ওর সঙ্গে আমার শুভদা বলে, শুভপ্রসাদ নন্দী মজুমদার, শুভদা আমাদের থেকে কিছুদিন আগে কলকাতায় এসে, ওর সঙ্গে একটু জানাশুনো। ও আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে কালিকার সঙ্গে কথা বল, ও তোকে ওই মানিকতলার ওখানে একটা হারমোনিয়ামের দোকান আছে মহেন্দ্র মিউজিক্যালস বলে, এখন মনে আছে কিনা জানি না, ওখানে তোকে নিয়ে যাবে, হারমোনিয়াম একটা কিনবি তুই। তো সেই হারমোনিয়ামটা উপলক্ষ আমরা গিয়ে ওই মানিকতলার ওখানে আমরা গিয়ে পৌঁছই, মানে মিটিং পয়েন্টটাও ওখানেই ছিল। এবং সেই যখন আমরা ওখানে গিয়ে পৌঁছই তখন তার তো মোবাইল টোবাইলের কোনো ব্যাপারই নেই, মানে একটা টাইম ফিক্স হয়েছিল, সেই সময় গিয়ে আমরা ওখানে পৌঁছই। গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। দোকানটা জিজ্ঞেস করলাম কটায় খুলবে, 8 ঘন্টা 2-3 পরে খুলবে। তো আমরা উল্টো দিকে চায়ের দোকানে আমরা ওখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরাও কিন্তু দুজনে নব্য পরিচিত, মানে প্রায় প্রথম আমরা আলোচনা করছি আর কি, সেটা 98 সালের শেষ দিকে বলছি। তো এটা কথাবার্তা বলতে বলতে ও তখন এই কথাটা বলছিল যে এই কাকার একটা স্বপ্ন ছিল গানগুলো যদি কলকাতায় পরিবেশন করা যায়। তো আমি বললাম হ্যাঁ কেন, তো নিশ্চয়ই হতে পারে। আর আমার তখন সাংগীতিক রাস্তাও একটু আলাদা, আমি চিরকাল হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ছাত্র। হ্যাঁ, তো এখানে এসে আমি শৈলেন দাসের কাছে শিখতাম, ওখানেও আমার গান বাজনা শেখার একটা ইয়ে রয়েছে আসামে যখন থাকতাম। এছাড়া অন্যান্য গান বাজনা করতাম, কিন্তু লোকগানের আশেপাশে নেই। লোকগান যেমন শুনেছি, ক্যাসেট শুনেছি, শিখেছি। তখন আমায় বললো যে গানগুলো যদি একটু পরিবেশন করা যায় আমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই, তাহলে কাকার একটা আত্মার শান্তি হবে, মানে কোনো একটা জায়গায় ওরও একটা স্যাটিসফ্যাকশন যে কাকার সঙ্গে ওর একটা সম্পর্ক। ওই জায়গা থেকেই ঠিক হলো যে কোনো একটা জায়গা আমাদের সেন্ট্রালি কোনো একটা লোকেশনে আমাদের এটা ঠিক করতে হবে, যেখানে মানে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা থেকে আমাদের বন্ধুবান্ধবরা আসবে। তো আমরা কলেজ স্ট্রিটে স্টুডেন্টস হল বলে একটা হল, ওটা এখন হেরিটেজ হল, ওটা বন্ধ, মানে এখন আর অনুষ্ঠান হয় না। ওই 100-150 মতো মানুষ ওখানে জায়গা হতো, ওইটা আমরা ভাড়া করি। এবং ওখানে ওই প্রথম দোহারের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মানে হওয়ার 2 দিন আগে ওই কালিকাদা যার কাছে পড়তো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, অভিক মজুমদার, সে একটা নাম দিয়ে দেয় যে তোরা যে লোকজনকে ডাকছিস, অনুষ্ঠানের তো কিছু একটা নাম হওয়া উচিত, গানগুলো শোনাবি। তো দোহার নামটা দিয়ে দেয়। তো অনুষ্ঠানের নাম ছিল, ব্যান্ডের নাম ছিল না, মানে এই যে পরিবেশনা, তার নাম দোহার। বাহ। হ্যাঁ, দোহার কেন, যে দোহারের অর্থ হচ্ছে কোরাস, তো তোরা সমবেতভাবে গানগুলো পরিবেশন করছিস, খুব সুন্দর, সেই জন্য ভাবনাটাই খুব সুন্দর। এইটা হচ্ছে মানে এটা কিন্তু কোনো দল তৈরি করার জন্য হয়নি। তার পরবর্তীকালে সেখানে বন্ধু বান্ধবরা অ্যাপ্রিসিয়েট করেছে সেদিন, বাহ তোরা তো ভালো গান গাস। অ্যালবাম কোন ইয়ারে বের হলো? আর কালিকাদা যেটা বলছিলাম যে ও কিন্তু এর আগে তবলাই বাজাতো, মূলত যাদবপুরের বিভিন্ন আড্ডায় সে হেমাঙ্গ বিশ্বাসের গায়ক হিসেবে খুব পরিচিত ছিল। সন্ধ্যেবেলা ধরো কোনো একটা আড্ডা হলো, সেখানে হেমাঙ্গ বিশ্বাসের গান মূলত, তারপরেও আরও ধরো আমাদের যারা মানে মূলত সিলেটি গান সেগুলো গাইতো এবং সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতো, কিন্তু অফিসিয়ালি সে কোথাও তখনও পারফরমেন্স করেনি বা স্টেজে কোথাও গায়নি। কিন্তু এই জায়গাটা আমি একটু তোমাকে করে আমার কেন এই বিরাট মানে না, ওটাই বলছি, সৌমিত্রদা শুরুতেই বলেছে আমাদের এইগুলো গল্প দুটো মেগা ব্যান্ডকে নিয়ে আলোচনা, মানে তার অনেক তার
থাকে, ব্রাঞ্চেস থাকে, আমাকে ছোট করতে হচ্ছে, আমি সরি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে তুমি এখানে আমার একটুখানি ওই লাগলো, তুমি এই জায়গাটা আমাকে বোঝা, আমি সমুর কাছ থেকেও জানতে চাইবো যে কিছু শেখেনি কিন্তু লোকজন মন্ত্রমুগ্ধের মতো শুনছে। না, এই যে- শেখেনি নয়, ওটাই মানে বললাম ও যে তবলা প্রেক্ষাপট। শিখেছে, গান শেখেনি, গান কিন্তু ওর না গান শিখলেও জানো তো, মন্ত্রমুগ্ধের ওই মতো যে লোকে শুনছে। গোকুলে বড় হওয়া, গোকুলে বড় হওয়ার মাধ্যমে তুমি চারপাশে, ওর বাবা হচ্ছেন একজন ক্লাসিক্যালের গায়ক, হ্যাঁ, উনি সংগঠকও ছিলেন। ওনার ইয়ে হচ্ছেন, আরেকজন কাকা হচ্ছেন কুন্দদাস ভট্টাচার্য, তিনি একজন লোকনৃত্যের আরেকজন পিলার। হ্যাঁ, তিনি লখনৌ ভাতখান্ডে ইউনিভার্সিটিতে তিনি তখন নাচ না না, শেখাচ্ছেন। সেটা ঠিক আছে। আমি বলছি মানে আমি মফস্বলের থেকে লখনৌতে একটা জায়গাতে উনি শেখাচ্ছেন। হ্যাঁ, আমি সেই জায়গা থেকে এই কথাটা বললাম। শ্যামাপদ ভট্টাচার্য, যার গান এখন একের পর এক লোকজন শুনছেন এবং এপ্রিসিয়েট করছেন, গৌরী এলো থেকে ধরে নাচমা, তারপরে কারমাইয়া রনের নাচে ল্যাংটা, সেই গানগুলো এখন লোকজন মুখে মুখে ঘুরছে। সেই কাকা, সেই জ্যাঠামশাই শ্যামাপদ ভট্টাচার্য, তার বাস হচ্ছে সেই বাড়িতে। সেখানে সমস্ত ধরনের গান বাজনার একটা চর্চা, মানে ঘুম থেকে উঠলেই শাস্ত্রীয় সঙ্গীতও শুনছে, রবীন্দ্রসঙ্গীতও শুনছে, অতুল প্রসাদ, রিয়েল রায়, আমি বুঝে গেছি, সমস্ত আমি কিছু। বুঝে গেছি। তো সুতরাং না শিখে হয়নি বিষয়টা। না না না, শিখে না। দেখো একটা মানে ব্যাপার আছে, ওই শেখাটা হচ্ছে কি হয়, ওই পরিবেশ না ঠিক একটা আছে, আমি শিক্ষা দেয় তোর আর কি। কাছে জিজ্ঞেস করছি, তুই আমাকে এটা বল, তুই জাস্ট ইন জেনারেল, খালি ফোক বলে বলছি না, যে কোনো জিনিস শেখার তো একটা দরকার আছে, তুই কি মনে করিস না শেখাটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটো যদি ঠিক থাকে মানে শেখা মানে হয়। হৃদয় আর কান? একদম। তা না তো আমরা যদি এখন অ আ ক খ লিটারেচার পড়ে গান বাজনা শিখতাম, মানে যেটা তোরা বলিস ক্লাসিক্যাল হ্যান ত্যান রাগ বেশ, ক্লাসিক্যাল হ্যান ত্যান না বলিস না। সিরিয়াসলি, তো হ্যান ত্যানটা আমি মজা মানে করে বলছি। নানা রকমের ক্লাসিক্যাল হয়, তো ক্লাসিক্যাল তো একরকম হয় না, হ্যান ত্যানও হয়। হ্যান ত্যানটাও হয়। হ্যাঁ, ক্লাসিক্যালের নাম করে তো অনেক কিছু হচ্ছে, তাই না? সেটাই হচ্ছে হ্যান ত্যান। ফিউশন। না, তাহলে বাউলদের পেতি না, ফকিরদের পেতি না, ওরা কি বসে বসে ইয়ে সুর করেছে, সরগম করেছে? করেনি। যেটা ভেতরে এসছে গেয়েছে, সেটা কিছুটা হলেও আমরা এক্সপেরিমেন্ট করে মানুষের কাছে পেশ করেছি, মানুষের ভালো লেগেছে। আজকে না, সেটা তো আলটিমেট। না, সেটাই আমি বলছি। কিন্তু রাজীব যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা বললো, দেখ আমার পরিবেশ, আমার গ্রাম্য পরিবেশ হচ্ছে হরিশ্চন্দ্রপুর, বাড়িতে মন্দির। আমার যখন 6 বছর বয়স, বড় ঢাকটা কাঁধে নিতে পারতাম না বলে আমার বড় জ্যাঠামশাই আমাকে একটা ছোট ঢাক বানিয়ে দিয়েছিল, এইটুকু ঢাক, যাতে কাঁধে নিয়ে ঢাকটা বাজাই। এই স্টাইল মেরে মাটিতে রেখে ঢাক বাজাচ্ছি আর ছবি তুলে ফেসবুকে দিচ্ছি, চড় মারতে ইচ্ছে করে আমার ওদের। অনেক বড় বড় শিল্পী আছে, চুলটা এরকম এরকম করবে, ঢাক বাজাবে আর ফেসবুকে ছাড়বে। বড় বড় হোর্ডিংয়ে দেখেছি, বড় বড় পণ্ডিতরা ওরকম করছে। ইটস হরেবল, শেমফুল। কাঁধে ঢাক নাও, খালি পায়ে ঢাকটাকে বাজাও, সসম্মানে বাজাও। আমি তোকে এখনই আমার ছবি দেখিয়ে দেবো, আমার 10 বছর বয়স, কাঁধে ঢাক নিয়ে বাজাচ্ছি, আমাকে ঘিরে আরও 20 জন আমার বাড়ির উঠোনে বাজাচ্ছে, বাবা কাকা জ্যাঠামশাই সবাই বাজাচ্ছে। এইটা হচ্ছে আমাদের পরম্পরা। আমি যদি জুতো পরে বা ঢাকটা যদি মাটিতে রেখে বাজাতাম, রাত্রিরে মাছের টুকরোটা বাদ, নট অ্যালাউড, শাস্তি। দ্যাট ওয়াজ আওয়ার কালচার। এটাই শিক্ষা আসলে, তুমি যেটা বলছো এটা আসলে তো যাপনের কথা, ওই যাপনের কথা। যাপন করলে কিন্তু তুমি ধারণ করতে পারবে। এইটা এখন বাজিয়েছো বলে আজকে তুমি, মানে এই শিক্ষাটা তোমার হয়েছে বলেই তুমি আজকে যে ঢাকের পাশাপাশি অন্যান্য অনেক যন্ত্র তুমি বাজাতে পারছো। শ্রীখোল এই যাপনটা হয়েছে বলে, আমাদের ওটাই বলছি, মন্দিরে যে হ্যাঁ। হচ্ছে কীর্তন, তো হচ্ছে, রোজ হচ্ছে, এখনো হয়। আমার জেঠিমাদের শুনেছি, মাদের শুনেছি, আমার দিদিদের শুনেছি, সব শান্তিনিকেতনের ছাত্রী, সব কলাভবনের। নীলিমা সেনের বাড়িতে থাকতেন আমার 2 দিদি, চুয়াদির
একদম ক্লোজেস্ট ফ্রেন্ডস। তো ওরা সব আমার বাড়িতে এসে গান করে গেছে। আমি নীলিমা জেঠিমার কোলে মাথা রেখে ঘুমিয়েও পড়েছি। আমার রবীন্দ্রসঙ্গীত খুব ওটাই বোরিং বলছি, লাগতো। শুভেন্দা যেটা বলছে সার্টিফিকেটের কথা। না 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 আজকে না ধরো- না না, না না, না, আমি- না, আমি সার্টিফিকেট একদম বলি আমি- না, না না, 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 এই জায়গাটা বলতে হবে, এই জায়গাটা বলতে হবে। No না, certificate। শিক্ষা যেটা বললাম না, লালন আমি ফকিরেরও না না কিন্তু না না এবার আমার সেই বলতে অর্থে হবে। অফিসিয়াল শিক্ষা হচ্ছে কান আর প্রাণ, আমি কান আর একদম প্রাণ। না, এর না, বাইরে আমি শিক্ষা- দেখো আমরা তিনজনই হ্যাঁ। বোধহয় আমার মনে হচ্ছে যে আমরা আমাদের যে যাপন কথাটা আমি পরে আসছি, আমাদের মিউজিক্যাল একটা আপব্রিঙ্গিং একটা দরকার হয়, মিউজিক্যাল আপব্রিঙ্গিং। ও যেটা জেম বললো, একটা মিউজিক্যাল আপব্রিঙ্গিং হতেই হবে। সেটা আমার এক জ্যাঠামশাই ভিয়েনায় হি ডিড হিজ মানে হি ওয়াজ অ্যান আই সার্জন, ঠিক আছে, অথচ সঙ্গে সঙ্গে হি ভায়োলিনটা বাজাতেন, অ্যান্ড হি ওয়াজ ইন ওয়ান অফ দ্য বেস্ট অর্কেস্ট্রাস ইন ভিয়েনা। আমার এক ভাইপো হি ইজ আমজাদ আলী খানস ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস, রাজা। মানে আয়ান আর আমাদের পাশে বসে একই খাটে বসে বসে এখনো দেখা করে। আমাদের হচ্ছে গুরুর কাছে যাও, মানে যে সাবজেক্টটা নিয়ে তুমি ওই যাপন করতে চাইছো বা শিখতে চাইছো, প্রথমেই তো আমি ভাবিনি যে আমি স্টেজে বাজাবো। আমাদের তো সব চিন্তাই ছিল না, আমাদের জাস্ট শিখতে হবে, আগে সাবজেক্টটা জানতে হবে। সাবজেক্ট জানলেই না গিয়ে স্টেজে গিয়ে ধারাম ধারাম করে দিলে এটা আমাদের হয় না। মানে আমি বলছি না, আমার ছাত্ররাও কোনোদিন করবে না। অন্তত এইটা শিক্ষা, যেটা বলছে মন প্রাণ, এটা তো আসবেই। একটা বোলের সাথে ভাব ভালোবাসে, সেটা আমাদের প্রথম গুরুই। আমি আমার কথাটা একটু বলছি, আমাদের কথা। এই যে বলছে আমজাদ আলী খান সাহেবের কাছে যে ওর ভাইপো শেখে, তাকেও কিন্তু ওইটাই করতে হয়েছে, গিয়ে প্রথমে হাতটা ঠিক করছে না, দেখিয়ে দেওয়া, হাতটা ঠিক করে ফেল, এই কর। ওর যেরকম ওর ঠাকুর দাদারা বলেছে ঢাকটাকে এখানে নিয়ে বাজা, ভুলভাল কেউ তো তার মানে অবচেতন ইয়েতে কিন্তু ওই ঠাকুর দাদা কিন্তু ওর গুরু হয়ে গেছে। এটা করবি না, না করা। আমাদের বলা হয় এটা করবি না, এই বলের সাথে এই বল যায় না, এই বলের সাথে এই বল, একটা প্রপার ট্রেনিং থাকে। এবং যেটা করতে হয় এটার সাথে ঘন্টা 4-5 যন্ত্র নিয়ে বসতে হবে, এটা আমাদের করতে হবে। বিকজ তুমি যেটা দেখো, একটা কথা হচ্ছে ও যেটা বললো এইটা এবং কানটা, এবার কানটা আমাদের শুনছে, মানে আমরা কি যদি তবলা কথাই বলি, তবলা রথি মানতি আমের জান থেকে আরম্ভ করে শান্তাপ্রসাদজি, এরা সব ভগবান সামনে রয়েছে, আমাদের কান ওইখানে। খালি এইটা দিলাম আর এইটা দিলাম তো হবে না, মাঝখান তো একটা করতে হবে, যাতে এদের শুনছি, এদের ধারের কাছে যোগ্য নেই, কিন্তু কাছাকাছি তো একটা, কাছাকাছিও না, মানে আমি শুনছি যেটা, সেটা আমি যদি না বাজাতে পারি, আমার যদি ঠিকমতো সুর না লাগে, আমি যদি ঠিক মতো ফ্লেক্সিবিলিটি আমার হাতে না আসে, সেটা বলে দেবে কে? সেটা আমাদের গুরুমুখী আমাদের হয়। তো আমি সেইটাই জানতে চাইছিলাম যে কালিকা ওই পরিবেশে সবার কাছে শুনেছে। আমি তো ছোটোবেলা আমাদের বাড়িতে আলিবর কাছে দুটো বাড়ি পরে গাড়ি রাখতেন, আমাদের বাড়িতে তো বাজাতেন ছোটোবেলা। আমি তো ছোটোবেলা ওনাকে শুনেছি, বড় বড় তবলা প্লেয়ার আমাদের বাড়িতে এসে বাজাতেন। তাহলে কি আমি একটা বিরাট তবলা প্লেয়ার হয়ে গেলাম? তা না। আমি এটাই জানতে চাইছি যে কালিকার গান শুনে, তুমি এক্ষুনি বললে যে কালিকা তবলা বাজাতো মূলত, কিন্তু যখন ও যাদবপুর ইউনিভার্সিটিতে ক্লাসের পরে আড্ডা মারতো, মেনলি হেমাঙ্গবাবুর গান করতো, সবাই মন্ত্রমুগ্ধের মতো, এই কথাটাকে আমি একটুখানি তুললাম। তার মধ্যে ওর বিরাট কন্ট্রিবিউশন, বিকজ একটা মন্ত্রমুগ্ধ করাটা এত ইজি নয়। মন্ত্রমুগ্ধ করতে গেলে তো একটু ঠিকঠাক প্রেজেন্টেশন করতে হবে। আমি তোমার কথার এখন আমি বলি তাহলে। এই যে ও সৌমিত্রদা বলল যে কান এবং প্রাণ প্রাণ, এটার সঙ্গে কিন্তু এই যে নিয়ে না আসলে আজকে লালন ফকির বা রবীন্দ্রনাথ, আমি বলবো সেই অর্থে তারা কোথা থেকে, তাদের গুরু কারা ছিলেন? আজকে একজন যিনি বৈঠা বাইছেন, ধরো একটা ভাটি স্রোতে নদীতে একজন মাঝি তিনি বৈঠা হাত ধরেছেন, তিনি যখন গান তৈরি করছেন, তার গুরু কিন্তু পরিবেশ, তার গুরু কিন্তু জোয়ার, তার গুরু কিন্তু ভাটা। আজকে এটাও যেমন ঠিক, তেমনি তিনি যদি আজকে কালিকা প্রসাদ, সে যদি ওই ভগবানের দান যদি সে নিয়ে না আসে, তার পারিপার্শ্বিক অবস্থাও কিন্তু তাকে সেই জায়গা থেকে, আজকে যে মন্ত্রমুগ্ধ কথাটা ব্যবহার করলাম আমি, সেটা যদি তার, ধরো সে ওটা নিয়ে জন্মেছে কোনো একটা জায়গায়, কিন্তু তার ওই বিকাশটা, ওই বেড়ে ওঠা, তার পারিপার্শ্বিক অবস্থা, সেটা তার হয়তো সেই গ্রোয়িংটা সেই মুহূর্তে, মানে আমাদের ধরো যখন সে গাইতে শুরু করলো, তখনও সে জানে না যে সেটা নিয়ে এসছে, আস্তে আস্তে যখন তার চর্চা হলো, মানুষের কাছে নিয়ে গেল,
তখন না, এই সেটা প্রকাশ চর্চাটা আমি হলো। জানতে, এই চর্চার জায়গাটা জানতে চাই, চর্চাটা কি গান শোনানো না নিজেও প্র্যাকটিস করা, আমি এই না। জায়গাটা জানতে চাই। সেটা আস্তে আস্তে হয়েছে। গান হয়তো তার আগে সে গায়নি, বাড়িতে গিয়েছে। তুমি যেরকম রেগুলারলি শিখেছো, আমি জানি। শিখেছি, হ্যাঁ অবশ্যই শিখেছো, শিখেছি, চর্চা হ্যাঁ। করেছো, শৈলেন বাবুর কাছে এসে এখানে গান শিখেছো, তাহলে তুমি তো সেই ইম্পর্টেন্সটা দিয়েছো যে শিখতে হবে। না না, শিখতে হবে সেটা অনেকেই দেয়। আমি এটা এখন আমার এতটা বয়স হওয়ার পরে, আমিও 50 অতিক্রম করেছি, তো এটা এখন মানে অক্ষরে অক্ষরে মানি যে গান বাজনা বা যে কোনো ফাইন আর্ট যদি নিয়ে কেউ জন্ম না নেয়, তার পক্ষে এটা নিয়ে বেশি দূর এগোনো সম্ভব হয় না। সম্ভব না। ডেফিনেটলি, এটা আমিও মনে করি। সুতরাং এটাই বলছি, এই কান এবং এটার সঙ্গে এটাও প্রয়োজন, উপরওয়ালার আশীর্বাদ প্রয়োজন, এবং সেটা কালিকা প্রসাদের ছিল। তা না তো হয় না। এক্সপ্লোর হয়নি সেটা। ওর পারিপার্শ্বিক অবস্থা যেটা হচ্ছে, এই যেটা বললাম আজকে, যে মাঝির যেমন তার হচ্ছে, সে জানবে যে কখন জোয়ার আসছে, তার কিন্তু ঘড়ির প্রয়োজন হয় না। সে সিচুয়েশন, ওই পারিপার্শ্বিক অবস্থা থেকে বলতে পারবে যে এতটার সময় ওই সময়টাতে জোয়ার আসবে, Right. এই সময় ভাটি হবে। হ্যাঁ, তার ওই যাপনটা তাকে, সেটাই তার গুরু। আরেকটা হচ্ছে রিয়েলাইজেশন, জানিস তো শুভেন যেটা বললো না, যে জানতো যে আমি শুধু ওয়েস্টার্নই করতাম। হ্যাঁ হ্যাঁ, আমি এবং আমার বন্ধু বান্ধব, আর সত্যিই তাই। তাই তো, আমি কিন্তু একেবারে হার্ডকোর কোনোদিন- ওয়েস্টার্ন মিউজিশিয়ান জানতাম। কিন্তু কোনোদিন আর আমি ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ওকে যেটা আমি এক্ষুনি বলবো, ওকে ইন্টারাপ্ট করবো, ওকে আমার বাজনা শুনে ভালো লেগেছিল এই কারণেই, কারণ আমাদের ব্যান্ড থেকে ওকে রেফার করা হয়েছিল, একবার শুনে নে। আমার মনে হয়েছিল ওই সময় যখন, আজকে থেকে অনেক বছর আগে, আমি 90s-এর কথা বলছি, যখন ও আমাদের ব্যান্ডে জয়েন করলো, আমার দুটো জিনিস এসেই বলেছিল এই ছেলেটাকে আমার দরকার। সবচেয়ে যেটা ভালো লেগেছিল ওর বাজনায়, সেটা হচ্ছে মিনিমালিস্টিক অ্যান্ড মিউজিক বুঝে বাজানো, কোনটা বাজাবো না পরিমিতি সেটা বোধ। প্রথম। এখনো আমার ছেলে যখন ইউ বাজায় মাস্ট লার্ন নট টু সম্বিত, তখন আমার বলেছিল, এটা আমাকে নন্দন শিখিয়েছে, আমার মনে আছে, নন্দন বাজছি, পরিমিতি বোধ। বলছে নন্দন আমাকে শিখিয়েছে, জানিস তো কোনটা বাজাবো না। হ্যাঁ সময় কি বলছিলি বল। ওয়েস্টার্ন ছিলাম, ভীষণ। কিন্তু আমি জানলাম কোনোদিন জিম মরিসন হব না, কোনোদিন কার্লোস সান্টানার ব্যান্ডে আমি গান গাইতে পারবো না, বাজাতে পারবো, কিন্তু গানটা যদি করতে হয়, আই মাস্ট হ্যাভ মাই ওন সং, আদারওয়াইজ আমাকে কেউ চিনবে না। আজকে শুনবে, হাততালি দেবে, বাড়ি চলে যাবে। আমি আমার প্রথম গান পচা কাকাকে নিয়ে লিখি। উনি একজন মাঝি, পঞ্চানন্দপুর, মালদা ডিস্ট্রিক্টে, এখন ধুয়ে গেছে, বানে ভেসে গেছে পুরো গ্রামটা। সেই পচা কাকার নৌকায় বসে আমার প্রথম কম্পোজিশন, এবং ওনার বাসি রুটি খেতে খেতে, বাসি রুটি আর পেঁয়াজ কলির তরকারি আমি খেয়ে মনে আর নাই রে লিখেছিলাম। কারণ উনি বলেছিলেন যে বাবু, একটা সময় ছিল অনেক দূর যেতাম, কিন্তু এখন আর পারি না, বয়স হয়ে গেছে, 80-র উপরে বয়স, তাও গঙ্গা এপার ওপার করছে, আমাদের 10-12 জনকে অত বড় একটা নৌকায় নিয়ে এপার ওপার করছে। তো আমি ওইটা মাথায় ছিল, বাইতাম যৌবন লইয়া রে, গাইতাম স্বরে বহিয়া, ভাইসা এই তো কত সুর, সুখ দুঃখ লইয়া, কাইটা গেল বহুকাল বাহুবল লইয়া, দ্বার আর মানে না রে পুরাণ হাত সইয়া। এটা আমি লিখে ফেললাম, এবং বাঙাল ভাষাটা আমার অতি প্রিয় বলে আমি ম্যাক্সিমাম গান আমার বাঙাল ভাষায় আমার লেখা। আর নাজাম নাজামটা যখন ওই ডুব শব্দটা হয়েছিল, সুপর্ণকান্তি ঘোষ আমার নৌকায় ছিল সুরকার। আমি নিয়ে গিয়েছিলাম, চলো আমাদের একটা ফ্যামিলি পিকনিক হয়, নৌকার উপরে আমরা, নৌকা এবং চড় গঙ্গার উপরে, শীতকালে আমরা ওই ক্রিসমাসের সময় মোটামুটি 3-4 রাত কাটাতাম তাঁবুর মধ্যে। সেই একদিন ঝড় আসলো, সেই ঝড়ের মধ্যে আমাদের যে মাঝি ছিল তার নাম রাধা, সে ছিল ভাস্তা, মানে পচা কাকার ভাস্তা, ভাইপো, তো ওইখানকার ভাষায় ভাস্তা বলে। তো হঠাৎ দেখি মানে আমাদের নৌকা টলমল করছে, এরকম মানে প্রচণ্ড ঝড়, মাঝ গঙ্গায় আমরা। তখন রাধা হঠাৎ চিৎকার করছে, পচা কাকা ডুব, এরকম করে। তারপর পরে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ডুবটা কি রে? বলছে, বাবু এই গঙ্গার ওপরে না 2 ক্রোশ এই শব্দটা যাবে, হয়তো একটু বাড়িয়েই বলেছে, হ্যাঁ, এটা লম্বা, কিন্তু হ্যাঁ ধ্বনিটা একটা ধরে রাখা। রেজোনেন্সটা হ্যাঁ, অন্য নৌকাটা অবধি পৌঁছাবে। যেই নৌকাটাতে আমার জ্যাঠামশাই
অন্যরা ছিলেন, আমরা আলাদা হয়ে গেছিলাম। তো কিছুক্ষণ পরে একটা টু করে একটা ফেরত আমরা একটা শব্দ পেলাম, তার মানে ওই নৌকোটা ঠিক আছে। এইটা নিয়ে আমি ফিরে গানটা করলাম, পচাকা কারে ডু দিয়ে সুপর্ণাদাকেই শোনালাম, মানে তুমি যে শব্দটা শুনেছিলে সেটা নিয়ে এটা করেছি, দেখো কেমন। তখন ভূমি টুমি সেভাবে হয়নি আর কি। সুপর্ণদা, তুমি একটা শব্দকে নিয়ে গান করে দিলে? না হলো, করলাম। বলে খুব ভালো হয়েছে গো, খুব ইন্টারেস্টিং। তো যাক, এরকম একটা এনকারেজমেন্ট পেলাম ওরকম একজন। এটা অ্যাকচুয়ালি শুনি না, না হ্যাঁ, এটা শুনে নিয়ে আমরা আবার গানে যাবো। অবশ্যই করবো না, কি বলছিস তুই? হ্যাঁ, না আমি এটা আচ্ছা গানটা শুনি, গানটা শুনি, এটা গানটা আমার তাহলে আমাকে রেস্টটা একটু কেটে যাবে। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গানস। তোমার স্কেল কি? বাজাই বুঝলা? হ্যাঁ, তুমি কি ডি স্কেল? ডি 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 ডি, ন্যাচুরাল ডি। হ্যাঁ, নাজম 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 নাজম, না ঘরে যামু নাই আমি মাছ না ধইরা, নাজম 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 নাজম, না ঘরে যামু নাই আমি মাছ না ধইরা, তোরা যে যা কইবি কইয়া যা, কইয়া যা, কইয়া যা, কইয়া যা, কইয়া যা, তোরা যে যা কইবি কইয়া যা, কইয়া যা, কইয়া যা। এটা হচ্ছে একো। না ঘরে যামু নাই আমি মাছ না ধইরা, নাজম 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 নাজম, পচাকা কারে টু শুনবার পাইলে ঘরে আইস, ও নাজম 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 নাজম, মূল ব্যাপারটা এটা। বিউটিফুল সং, क्या बात, क्या बात, क्या क्या बात। बात। তো এই গানের একটা জোড়া প্রেক্ষাপটেই বলছি, জোড়া হ্যাঁ, দিয়ে দে, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হ্যাঁ। এই গেলা এই প্রেক্ষাপটেই আমি বলছি, এইটা ধরো কোনোদিনও তোমার সামনাসামনি তো এটা নিয়ে আলোচনা করার সুযোগ হয়। এটা নিয়ে মানে দোহারেরও প্রশ্ন ছিল ভূমির প্রতি আর কি। এই যে ধরো গান, এই গান তো মৌলিক গান, তুমি লিখেছো, হয়তো একটা সুরের প্রেক্ষাপট, তুমি দুটো গানেরই না প্রেক্ষাপট না, বললে, walk একদমই করতে করতে জানিস তো? একদম না, না ওইটাই বলছি, একটা তোমার একটা মাঝির একটা সিচুয়েশন, এই ওই যে ধ্বনি তিনি দিচ্ছেন সেটার উপরে তোমার ইন্সপায়ার করেছে, তুমি একটা গান লিখেছো, শুরু করেছো, মৌলিক গান। তো তোমরা এই গানগুলোকে লোকগান কেন বলতে? জানি এটা না, আমার প্রশ্ন কিন্তু। জানি না, হ্যাঁ, আমরা এটা তো বলিনি, আমি এটা আমরা বলছি, বলিনি, হ্যাঁ, লোকে বলেছে, আমরা লোকে বলিনি। বলেছে, আচ্ছা তাহলে তো আর কিছু বলার নেই। লোকগান মানে কি? হোয়াট ইজ ক্রিয়েটেড বাই দ্য পাবলিক, এটা আমার কাছে মানে লোকগান। আসলে কিন্তু- জন ডেনভার হ্যাঁ, হ্যাঁ। বল, তারপরে বব মার্লে বল, দে আর অলসো লোকগান। সেভাবে দেখতে গেলে হোয়াট ইজ ক্রিয়েটেড, হোয়াট দ্য পাবলিক লিসেন টু, সেটা লোকগান। না না, পাবলিক আসলে না, এখন আমি সেটা এই জন্যই আমি প্রশ্ন করলাম, মানে তোমাকে জানার জায়গা ডিপ থেকে। পার্পল লোকগান। আমি জাস্ট আস্কিং। না, ডিপ পার্পল ইজ মানে হার্ডকোর রক গান। ওই পাবলিকের কাছে আজকে ঠিক আছে, ধরো but- আজকে ধরো আমি বলছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে হ্যাঁ, শোনা, হ্যাঁ। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা, বুদ্ধি কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বুদ্ধি কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে কবু চোখ সাধনা, একবার ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা, ভেঙে মোর ঘরের চাবি
আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এই গানটা গাওয়ার আসলে উদ্দেশ্যটা হচ্ছে, ধরো আজকে একটা লোকগান, ভেঙে মোর ঘরের চাবি, এই যে গানটা, এটা দুটো গানই তো নদিয়া popular। নদিয়া অঞ্চলের বাউল গান। হ্যাঁ। হ্যাঁ, তো এটা তো একদমই বাউলদের মানে বলতে গেলে একদমই লোকসুর, প্রান্তিক একজন কম্পোজার, লোকশিল্পী তিনি এই গানটা, মানে এটা একটা প্রচলিত গান। রবীন্দ্রনাথ তার 22 বছর বয়সে গানটা সংগ্রহ করেছেন এবং এই সুরের স্ট্রাকচার তাকে এতটাই অ্যাট্রাক্ট করেছে। তিনি যেমন ভেঙে মোর ঘরের চাবি করেছেন, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় করেছেন, এবং আরো অনেক গান করেছেন। এই যে সুরের যে ইন্সপিরেশন, তিনি কিন্তু যে গানটা করেছেন তাকে তিনি সিল দিয়েছেন মৌলিক গান বলো বা রবীন্দ্রসঙ্গীত। আমার বক্তব্যটা হচ্ছে এটা, ভূমি সঙ্গীত না আজকে না আমি ভূমি সঙ্গীত ইজ নট আ ব্যাড টার্ম। না না গ্রেট টার্ম, আমার কমিশন ইটস আ গ্রেট টার্ম। মানে আমি বলছি এখনো সেই একটা সময়, যে সময় ধরো গানকে একটা অন্যভাবে প্রেজেন্টেশনের জায়গা হয়েছে। আজকে 2000 সাল, মানে বাংলা ব্যান্ডের সেই অর্থে জোয়ার এসেছিল তখন। হ্যাঁ, মানে চারদিকে ধরো ভূমি ইন্সপিরেশন, চন্দ্রবিন্দু ইন্সপিরেশন। আমরা সেই অর্থে আমরা বাংলা ব্যান্ড বলতাম না, প্রথম বলতাম না, দীর্ঘদিন বলিনি, কারণ আমরা যেহেতু একটা ট্রেডিশনাল ফরম্যাট নিয়ে এসেছি। এবার যেহেতু আমরাও গ্রুপ ফরম্যাটে করছি, লোকে আমাদেরও কিন্তু সেই একই পাত্রে, আমাদের একই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের দেখেছি। আমি ইনফ্যাক্ট আমাদের ভূমি দোহারকে নিয়ে প্রচুর লড়াই মানুষজন তৈরি আমি করেছে। শুনেছি, সেটা বলবো আমি। না তো আমি সেই জায়গা থেকে আজকে ধরো এটা কোনোদিনও তো ওর সুযোগ যে হয়নি। প্রশ্নটা, সেটা উত্তর কি দিবি? হ্যাঁ। ও যে প্রশ্ন করছে, কি? তোরা যখন ভূমিকে কখনই তোর লোকগান না, কোনোদিনই বলিনি, কারণ আমাদের নানা রকম গান এখন। না না, সেটাই একদম, এটা ধরো আজকে শোনো, আসে সঙ্গ সাথী নিয়ে পাশে আন মনে, এটা তো আমাদের আজকে আমরা বাংলা লোকগান না, আমি সৌমিত্র, বাট ইট ইজ ইনফ্লুয়েন্সড। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি, আমি এটা ক্রেডিট দিই। আমি বলবো আমরা যখন কেউ একটা গান, এই যে ধরো থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা, এই গানটা গুরুদাস পাল তৈরি করেছিলেন। কাকুরগাছিতে একটা বাঙালি পাঞ্জাবিতে একটা দাঙ্গা হয়েছিল, তো ওনার মেইন ট্যাগলাইনটা ছিল ভণ্ড যোগী জটাধারী তিলক ফোটা গায়ে, এরা গণতন্ত্রের মন্ত্র নিয়ে ডুগডুগি বাজায়। এবার এই গানটা যখন রেকর্ড হয়ে গিয়ে তখন বলা হয় যে এটা এই ভাই এই সাম্প্রদায়িকতা অমুক তমুক এগুলো গানে রাখা যাবে না, HMV সেটাকে কেটে বাদ দিয়ে দেয়, বলে এই এইটা রাখা যাবে না, এটা গানটা রেকর্ড হয়, কারণ মানুষের কাছে তো আসে গানটা। কিন্তু গানের যে জায়গাটা আছে, যে মূল জায়গাটা, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এই গান তো হচ্ছে মৌলিক গান। আমি বলবো যে এই যারা কাটেন তাদের প্রতি আমাদের প্রথম দিন থেকে আমাদের ইয়ে হচ্ছে যে একটা রবীন্দ্রনাথের গান কেটে দেখাও তো ভাই। একটা তুমি এমনি গান তুমি কালোয়াতি করে একটা লোকগানে তার বিশ্ববিদ্যালয়ে নেই বলে তুমি খাচ করে কেটে দিলে তুমি। হ্যাঁ, তোমার যদি দম থাকে তাহলে তুমি একটা গান লিখে সুর করে দেখাও। দেখ রাজীব, হ্যাঁ, তুমি এক সেকেন্ড সবিতা, তোমার এই কথাগুলোর উপরেই বলছি, আমি এটা ক্রেডিট দিতে চাইছি বলে বলছি। আজকে তাদের আমরা বলি, তাদের জন্য আমাদের মেসেজ যে তুমি একটা গান তৈরি করো, তুমি গানটা সুর করো, নিজের গান তৈরি করো, নিজের গানের সিল দাও, এটা আমার গান। কিন্তু তুমি গুরুদাস পালের গানকে কাটার তোমার কোনো অধিকার নেই, লালনের কোনো গানকে তোমার ইচ্ছে মতো ভুলভাল সুরে কথায় গাওয়ার তোমার অধিকার নেই। আজকে সেই জায়গা থেকে আমি ভূমিকে বলবো, আমি ক্রেডিট দিচ্ছি এখানে আমি দল হিসেবে না, আমি বলছি এটা বলতে দাও আমাকে, আমি ক্রেডিট দিচ্ছি, তারপর আমাকে বলতে দিতে হবে। হ্যাঁ অবশ্যই দিতে হবে। আমি বলছি ক্রেডিট দিচ্ছি যে মৌলিক গান হিসেবে জিনিসটা যাওয়া উচিত। মানুষ কেন এটাকে, এটা আমি জানতাম না আজকে, যেমন যার জন্য প্রশ্নটা করলাম আমি ছোট ভাই হিসেবে, যে তোমরা কেন তাহলে লোকগান বলতে। আমার কথা হচ্ছে যে এটা অনেক ক্রেডিট বেশি। আজকে ধরো আমরা প্রচলিত গান সংগ্রহ করে গাই, আমি দোহারের কথা বলছি, আমরা সেটা অন্য গবেষণার জায়গা থেকে, কিন্তু ভূমির যে কাজকর্মের জায়গা ছিল, তারা কিন্তু এই গানগুলো কম্পোজ করছে, এই করছে, ইনফ্লুয়েন্স আছে বিভিন্ন। গোয়ানিজ গান থেকে তুমি করেছো, না দেখ এখানে আমার একটা বক্তব্য, গোয়ানিজ গান থেকে তুমি ওইটা ওই গানটা বলো, তোমাদের অনেক গান আছে, অনেক গান আছে সেটা, হ্যাঁ প্রচুর গান। তো সেই জায়গা থেকে ওটা তো তোমার দম আছে বলে তুমি তৈরি করছো ভাই, এটা আমার গান, এটা আমার মৌলিক গান, রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের না। গান। কিন্তু এখানে আমাকে বলতে দে, সেটা হচ্ছে যে এটা আমি দেখ, আমিও তো বয়স হলো,
তো আমিও তো শুনেছি। দেখ, ওরা যখন একটা নতুন সাউন্ড নিয়ে যখন এসছে এবং প্রিডমিনেন্টলি যে কোনো কারণে হোক ওদের নিজেদের ইচ্ছায় বা অনিচ্ছায় ওদের ছাপ ডেফিনেটলি পড়েছিল লোকগান। ইটস আ লোকগানের ব্যান্ড। এটা আমিও শুনতাম, ইটস আ ফোক ব্যান্ড, একটা নতুন সাউন্ড। তখন কিন্তু আমি তোকে বলছি, পরবর্তীকালে তো ডেফিনেটলি দোহারের যে ফ্যান ফলোয়িং আর ওদের ফ্যান ফলোয়িং এর মধ্যে চূড়ান্ত ঝগড়াও আমি দেখেছি। আমাদের মধ্যে আমাদের কারোর সাথে ঝগড়া নেই, ঝগড়া নেই, লড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু চিরকাল হয়েছে। আমি জানি না, আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট। না, তুমি কেয়ার করোনি, বাট হয়েছে। এবং আমি এটাও বলছি, কলা মন্দিরের অনুষ্ঠান হচ্ছে, আমি বলছি দা হাউসফুল অনুষ্ঠান, কে করবে? ফার্স্ট হাফে দোহার গাইবে, সেকেন্ড হাফে ভূমি গাইবে, মার কাট করে লোকজন টিকিট কেটে হাউসফুল করে দেখেছে। হ্যাঁ, তো সেটা ঠিক আছে, সেটা তো ভালো কথা। মানে স্বকীয়তার জায়গা থেকে বলছি, আজকে ভূমির গানের ফরম্যাটের সঙ্গে কিন্তু দোহারের গানের ফরম্যাটের কোনো মিলই নেই, কারণ হ্যাঁ একদমই সেখানে ইনস্ট্রুমেন্টের আলাদা। আমি ইনস্ট্রুমেন্ট দিয়ে গান বাজনা করি। জাস্ট লেট মি টক ফর 2 মিনিটস। আমি তো বাংলা গান একদম শুনতামই না, আমার খুব ঘ্যান লাগতো। মাইন্ড বিশ্বাস করে এই পুজোর গান ফান মহিনা গো এসব আমার সহ্য করতে পারতাম না, সিরিয়াস কথা, এটা আমি অন ক্যামেরা বলছি। কিন্তু যখন অমর পাল বাবুর কোনো গান শুনলাম বা নির্মল বাবুর কোনো গান শুনতাম, আমার বাবা শুনতেন, একটা রেকর্ড, এই যে টেপ রেকর্ডার ছিল সেটাতে শুনতেন, আমি না পাশের ঘর থেকে মন দিয়ে শুনতাম, টানতো তোমাকে, আমার ভীষণ টানতো। এবং হয়তো কোনো পার্টি হচ্ছে, সেখানে সব ওয়েস্টার্ন গান বাজনা হচ্ছে, তখন হয়তো আমি একটা গিটার নিয়ে জাস্ট একটা কোনো ভাটিয়ালি গাইলাম, সেটা না লোকে শুনে, আমার বন্ধু বান্ধবরা বলছে আরেকটা হোক রে, ভালো লাগছে শুনতে, শালা গিটার নিয়েও করা যায়। তারপরে আলাপ হলো আমার সুরজিতের সাথে, অ্যান্ড সুরজিৎকে আমার প্রণাম, বিকজ হি অ্যাকচুয়ালি, ও না থাকলে আমি বাংলা গানেই আসতাম না। ওকে দেখে আমি এতটা ইন্সপায়ার্ড হলাম যে ও যখন গাইছে ম্যাক্স মুলার দরাজ গলা একা একটা গিটার নিয়ে, আমি যারে চাই রে, আমি ভাবছি এটাও সম্ভব, মানে এত ভালো লাগলো। তখন ওর সাথে আমার একটা মানে উই বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। আর সুরজিৎ তো অনেক যন্ত্র বাজাচ্ছে, তারপরে মানে উই স্টার্টেড কম্পোজিং সংস আর হারমোনাইজিং, আর শুনতে ভালো লাগছে, লোকে বলছে দারুণ লাগছে রে শুনতে। আমরা 3টে গান রেকর্ড করলাম, ডেমো করে বন্ধু বান্ধবদের শোনাচ্ছি, ওরা কপি করে নিচ্ছে, বলছে তো এটা তো পাবো না, এটা তো মার্কেটিং। আমি যখন প্রথম ও সুরজিৎকে নিয়ে এসেছিল বললাম না, মানে ওই কম্পোজিশন গুলো প্লাস ওদের কম্পোজিশন, ওর আর আজকে যদি নীলমণি বাবুকে না শুনতাম, মনে আর নাইরের মতো গান বেরোতো না। না সেটা তো আসলে হতো না। আমি বলছি তো এটা আমাদের পরম প্রাপ্তি। আমি বলছি যে আমরাও তো এদের গান শুনেই বড় হয়েছি। আজকে আব্বাস উদ্দিন বলো, নির্মলেন্দু চৌধুরী, হিমাঙ্গ বিশ্বাস, অমর পাল, সেই সময় স্বপনদা, আমি বলছি স্বপন বসু আমাদের হিরো, মানে নিউ জেনারেশন, জিন্স প্যান্ট পরে হাতে ব্যঞ্জন নিয়ে গান গাইছে। আমার এখন স্কুলে পড়ি তখন, আমাদের আরবান বাউল নাকি একটা নাম ছিল না, ডাকিলে দোয়া খান। হ্যাঁ, তো তারপরে ধরো এই যে একটা লোকগানের মানে মানে জোয়ার, তো সেটার জন্যই আমাদের, আমি বলি ফরম্যাটটা আলাদা, মানে আজকে তোর ইন্সপায়ারেশন সেটা তো হবে, সাউন্ডস্কেপটা আলাদা। আমার একটা খুব প্রাউড মুভমেন্ট আছে, সেটা হচ্ছে যখন ভূমি নাম করেছে, হ্যাঁ, লোকে চিনতে পারছে বা ভূমির কথা হচ্ছে, শো আসছে, মানে পাই করে শো বাড়ছে। যেখানে 5,000 টাকা করে শো করতাম, সেটা তখন 25,000 করে করছি, মানে এরকম বেড়ে গেছে 1 বছরের মধ্যে। সেরকম দক্ষিণাপনে যে সিডির দোকানটা ছিল, ক্যাসেটের দোকান, G55, ওইখানে আমি গেছি যে আমাদের ক্যাসেট কেমন বিক্রি হচ্ছে, বলছে বলবেন না, আপনাদের জন্য অন্যগুলো যেগুলো ধুলো পড়ছিল লোকগান, সেগুলো বিক্রি হচ্ছে জানেন। মানে এত বড় একটা কমপ্লিমেন্ট। আমি কি বলছেন, বলছে হ্যাঁ গো, নতুন প্রজন্ম এইসব গান শুনতো না, কিন্তু এখন এসেই গানগুলো আমাদের বিক্রি হচ্ছে। আমি রিয়েলিটি, আমি একটা অন্য জায়গায় যাবো, কারণ অনেকগুলো পয়েন্ট ধরে ধরে যেতে হবে, কারণ একটা পয়েন্টেই আমরা 1.5 ঘন্টা আলোচনা করতে পারি, সেটা করতেই পারি না। আমি একটা জিনিস আমাকে খুব মানে খুব মুভ করে, সেটা সর্বক্ষেত্রেই আর কি,
গান বাজনার ক্ষেত্র তো বটেই বা অন্য ক্ষেত্রেও বটে। যেটা আমি মনে করি যেটাকে এখন খুব আমি শুনি যাপন কথাটা, এই যাপন কথাটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে 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 সাবজেক্ট নিয়ে কাজ করছে সেটাকে নিয়ে তুমিও বললে যাপন করা দরকার। এবার যাপনের মধ্যে তুমি পার্সোনালি ওই যাপনটার মধ্যে কি কি দেখো যে এটাকে বলে যাপন? আমরা মানে দীর্ঘদিন, তুমি আগের লোক না, তুমি আমার কথাই বলছি, আমরা বা তোমার আমি band। বা আমরা আমি বা আমরা আমরা বলছি আসলে আমরা বলতে বলতে না আমার মুখ দিয়ে এখন আমি কথাটা বেরোয় না আর কি। খুব ভালো তো। কারণ এই সংসারটা একদম ডে ওয়ান থেকে ওই আমরার ভাবে চলতে চলতে সবাইকে নিয়ে চলি তো, মানে একদম। সুতরাং ওটাই বলতে গেলে আমরা বেরিয়ে যাই। আমরাই বলছি। হ্যাঁ, আমরা মানে দোহারে শুরু হয়েছিল কিন্তু আমাদের পূর্ব বাংলার মূলত শ্রীহট্ট অঞ্চলের গান নিয়ে, আসামের কিছু জায়গা নিয়ে। ওটা হচ্ছে আমাদের যাপন করে ধারণ করা। আমার ছোটবেলা থেকে আমি নাওবাইজ দেখেছি, আমার চড়কের মেলা দেখেছি। তুমি হ্যাঁ, ওখানে পড়াশোনা করে বড় হলে? আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত করে করেছি। তারপরে কলকাতায় এসেছি, 94-এ আমি কলকাতায় এসেছি। তো সেটা হচ্ছে আমাদের স্বভাবজাত। আজকে যখন আমি লোকগানের, কিন্তু আমার সেই অর্থে শিক্ষা ছিল না। আমার লোকগানের শিক্ষা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু কালিকাদার কাছ থেকেই, দোহারের জন্ম হওয়ার কিছুদিন আগে থেকে যখন আমরা রিহার্সাল দিতে শুরু করি। এর আগে যেমন ক্যাসেট শুনে গান গাওয়া, হ্যাঁ, তুমি বললে সেটা তো বিভিন্ন ধরনের গান গাওয়া, সেটার মধ্যে যাচ্ছি না। আমরা যখন দোহার যখন শুরু করি, আমরা মূলত সিলেটি গান গাইতাম। আমরা কিন্তু এপার বাংলার যে আজকে ধরো উত্তর বাংলা বা আজকে রাঢ় বাংলা বলতে যাকে বোঝায়, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, হ্যাঁ, ঝুমুর টুমুর গান, সেগুলো আমরা আশেপাশেও যেতাম না। কারণ আমরা জানি ওটা আমাদের যদি আমরা করতে যাই আমাদের উচ্চারণের গণ্ডগোল হবে, আমাদের প্রেজেন্টেশনের গণ্ডগোল হবে। আজকে ভাওয়াইয়া গান আমার পক্ষে জীবনেও সেটা গাওয়া সম্ভব না। আমরা প্রথম দোহারের মঞ্চে ভাওয়াইয়া গান আমরা প্লেস করলাম, সাহস করলাম। আর আমাদের দলে যে প্রথমে ব্যঞ্জ বাজাতো, তারপরে গান গাইতে শুরু করে অমিত। হ্যাঁ, আমি অমিতের বাবা হচ্ছেন একজন ভাওয়াইয়া শিল্পী, আচ্ছা, বাহ, হ্যাঁ, লীলাময় সুর। তো অমিত তার রক্তে সেটা পেয়েছে। এইটা হ্যাঁ। এবার সে গাইছে ও কি ও কাজল ভ্রমর। একদিন রিহার্সাল চলতে চলতে বলে একটা গান কর, ও ধরেছে গান ও কি ও, ওই দোতারা বাজিয়ে ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে, এই গানটা। তো তার গলায় দেখা যাচ্ছে পুরো ভাওয়াইয়ার সেই যে ফ্লেভারটা পাওয়া না, যাচ্ছে। ফ্লেভার বলতে যে ভাঙা যে কাজগুলো, হ্যাঁ, খাঁজগুলো, হ্যাঁ, 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 হ্যাঁ। ওই যে কোন দিন আসিবেন বন্ধু কইয়া যাও, এই যে খাজগুলো, সেটা ওর গলায় একদম প্রপারলি আসছে। আমরা পুরো চমকে গেছি। বলে তুই শিখলি কোথা থেকে এইগুলো? বলে আমার বাবা তো গান, বলে বাবা তো ভাওয়াইয়া শিল্পী। আরে দারুণ ব্যাপার। সেই দিন থেকে আমরা আমাদের মঞ্চে আমরা ওকিও কাজল ভ্রমরা গানটি গাওয়া শুরু করি। এটাকে বলে হচ্ছে ওই যে ধারণ করার ব্যাপার। আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর বাংলার ভাওয়াইয়া আমরা নিজেরা করি না, যেটা খুব চটকা, হয়তো খুব সোজা উচ্চারণে যেগুলো আছে সেগুলো, সেই উচ্চারণ নিয়েও লোকসঙ্গীতের অনেক ধরনের আর আছে, সেটার মধ্যে ঢুকছি না আমি, সেইগুলো আমরা করি। ঝুমুর গান দোহারের জন্মের অনেক দিন পর আমরা ঝুমুর গান গাইতে শুরু করি। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, যে গানটা আমরা রেকর্ড করি, সেটা একদম দোহারের প্রথম বলতে গেলে ঝুমুর গান রেকর্ড করা। তারপরেও অনেকদিন আমরা ঝুমুর গান গাইনি, এখন আমরা গাই। কারণ সেই গানগুলো সম্পর্কে সেখানে গেছি দিনের পর দিন, সেই লোকশিল্পীদের সঙ্গে হ্যাঁ করেছি, এটা খুব দরকার, পরিচিত হয়েছি, সেটাকে বলে যাপন। আচ্ছা, এবার তোকে বললি, তুই তো বেসিক্যালি আমি তো মানে সেই যাপন থেকে ধারণ করতে পেরেছি বলে কিছুটা হয়তো আমরা এই পরিবেশন পার্সপেক্টিভে করি। ওর কাছ থেকে আমি জানতে চাইছি, তোর তো স্কুলিং কলকাতায় না, কোথায়? স্কুলিং ক্লাস 4 অবধি কলকাতায়, ক্লাস 5 to 12 দার্জিলিং আছে। মানে পুরোপুরি কনভেন্ট হ্যাঁ, এডুকেশন, বাংলা গানের সাথে কোনো সম্পর্ক নেই। বাংলা গানের কোনো সম্পর্ক শুধু নেই। আমার বাড়িতে যা হতো সেটা মাঝে মাঝে তুই গেলি, তার মানে এইভাবে দেখা যেতে পারে যে তোর লোকসঙ্গীতের সেরকম যাপন হয় না, একদম না, একদম না, একদমই নয়। না। তো আমি সেখানে বলছি, তার মানে এই দুটো ব্যান্ডের যে সাউন্ডস্কেপটা, যেটা নিয়ে এত কথাবার্তা হয় হতো আর কি। এখন ধরো না, কি এখন আমরা না, না, মানে আমরাও বাংলা কথাবার্তা ব্যান্ড এখন- বললে কেউ এখন- আপনার দোহার কি গান করে, না না, তখন যে হ্যাঁ, গান হ্যাঁ। বাজনা হতো তোমরা করতে রেগুলার, এখন এটা নয়, বিপত্তিও আছে, এটাও বলবো পরে আর কি। মানে এই বিপত্তিও হয়েছে বাংলা ব্যান্ডে। ধরো আমাদের যেখানে গান গাইতে ডেকেছে, তারা হয়তো চেয়েছে হয়তো ভূমি ব্যান্ডের পরিবেশনা, বিদেশি যন্ত্র থাকবে, সেখানে গান বাজনা হবে, গিয়ে আমরা পড়ে গেছি দোতলা সারিন্দা নিয়ে, বিপত্তি হয়েছে।
না সে তো সেগুলো হবে। হয়েছে। ওদের সাউন্ড হ্যাঁ। সেটটা একেবারে অন্যরকম, অন্যভাবে ওরা প্যাকেজিংটাই আমার ধারণা ওদেরও হয়তো হয়েছে এমন, মানে হয়তো লোকগান না, না, নিয়ে এমন আমাদের একটা এটা জায়গায়, কোনোদিন হয়নি। হ্যাঁ, গিয়ে আসলে গিয়ে পৌঁছেছে সব না 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 বিদেশি একদম যন্ত্র নিয়ে। না, তো কোনোদিন। এখন ব্যাপার হচ্ছে এই জাপানের জায়গাটা, তার মানে এটা এরকমও ব্যাপার যে যাপন না করেও, মানে তুমি বলছো ও তো যাপন করেনি, হ্যাঁ, কিন্তু কিন্তু ও কিন্তু বলেছে কিন্তু যে সৌমিত্রদা একবারও যে আমরা তো কোনো লোকসঙ্গীত বলে বলিনি, লোকে বলেছে লোকসঙ্গীত। না না লোকে বলে আজকে যে পচা কাকা বা হ্যাঁ। এগুলো তো পুরো এগুলো হয়ে গেছে। এগুলো হয়ে গেছে। তার মানে কি না, সিচুয়েশন এবং ইন্সপায়ারেশন। তার মানে কি যাপন না করেও ব্যতিক্রমী, ডেফিনেটলি ব্যতিক্রমী, ওদের পুরো কাজটাই ব্যতিক্রমী। তো সেখানে মানে কি যাপন না করেও কিন্তু এই ধরনের গান বাজনা খালি তো এক্সপেরিমেন্টাল না, এখানে প্রচুর ফোক এলিমেন্টটাকে তো একটা ঘরে ঘরে ওরা ঢুকিয়ে আরে দিয়েছে। আমি তোকে একটা কথা হ্যাঁ, বলি। লাল পাহাড়ি দেশে যা, এটা তো ওরা ম্যাক্সিমাম এই গানটাকে অরিজিনাল যে গেয়েছে তার থেকে বেশি গানটা ঢুকিয়ে দিয়েছে। তার মানে যেটা আমি বলতে চাই, যদি এক্সপেরিমেন্টের জোর সেরকম থাকে, যদি সেরকম থাকে, মানে সবার সেটা সম্ভব নয়, ব্যতিক্রমী ডেফিনেটলি, তাহলে যাপন না করেও এই ধরনের গান ওখানে পৌঁছে দেওয়া ভাই সুরে গাইতে হবে তোকে। তার মানে এটা বোঝা গেল আজকে ধরো একটা লোকায়ত শিল্পীর ক্ষেত্রে কিন্তু তার পরিবেশ, মানে সেখানে গেলে তুমি সেই লোকটা ঘুম থেকে উঠছে সকালে কটার সময় উঠছে, তারপরে সে কি করছে, সে গরুর ওখানে যাচ্ছে, সে গরুর ঘর পরিষ্কার করছে, হ্যাঁ, সেখানে গিয়ে ও তাকে ঘাস খেতে দিচ্ছে, কথার কথা বলছি। এইগুলো হচ্ছে সেই লোকটার যে পারিপার্শ্বিক অবস্থা, সে সারাদিন কি করে, তারপরে সে গান করে, তার যাপনটা। total। এবার তুমি যদি একটা ভাওয়াইয়া গান যদি করতে হয়, একটা মাহুত বন্ধুকে তোমাকে চিনতে হবে। সে মাহুত বন্ধু হাতিটাকে নিয়ে সে বেরোচ্ছে, তার আগে সে কি করছে, এবং তারপরে কোন সময়ে কোন সিচুয়েশন তাকে সেই গানের জন্ম দিতে বাধ্য করছে, সেটা হচ্ছে যাপন। তাহলে তুমি দেখতে হবে তোমাকে। তাহলে মাহুত বন্ধু যদি ওরা করে ভূমিতে, হ্যাঁ, তাহলে দুটো গানের যে ইয়েটা, আমি বলছি স্ট্রাকচার তো আলাদা হবে, তাহলে দুটো গানের ক্যারেক্টার জনরা কি পুরোটা না, আলাদা হয়ে ও তো যাবে? মৌলিক গান তৈরি করছে। আমি না তো না, বলছি। মাহুত বন্ধুই গাইছে, ওরা মৌলিক গান কোথায় হচ্ছে? পুরো গানের কথা ধরো মাহুত বন্ধুই ওরা গাইছে, কথার কথা বলছি। মাহুত বন্ধু যদি ওরা গায়, আজকে লাল মাটির তোরা যেটা গাছ বল না, আরে সোহাগ লাল পাহাড়ি দেশে, না, লাল পাহাড়ি ওটা তো মৌলিক গান, তো ওদের গান ব্যান্ডের তো গান নয়, ওরা না, সেটা তো popular ভালোবেসে যে কোনো কেউ গান না না গাইতে না না, পারে। আমি সেটা জানতে চাইছি। তাহলে আমি জানতে চাইছি, যখন এটা আমি জানতে চাইছি যে একটা ধরো কথার কথা বলছি, যে তোমরা যে গানটা করছো একটা মৌলিক গান, মানে লোকায়ত গান, প্রচলিত গান হতে প্রচলিত পারে, গান। হ্যাঁ। কোনো এবার একজন composer, না না, আমি folk artist-এর জানতে গান, চাইছি, হ্যাঁ। সমু তোর কাছ থেকেও জানতে চাই, একটা প্রচলিত গানের যখনই সাউন্ডস্কেপ চেঞ্জ হয়ে যাবে, সাউন্ড, তার গানের কি মানে জনরাটা পুরো, মানে এটা লোকায়ত গান রইল না ভাই, চলে গেল, এটা কি হয়? না না, এটাও হয় না। আমি বলছি আজকে ধরো চড়কের মেলাতে ধরো তুমি যদি যাও, সেখানে দেখবে 3-4 ঘন্টা ধরে ওই একটাই গান গাইছে। এবার ওইটা যদি তুমি এসে আবার শহরের কোনো একটা স্টেজে যদি তুমি পরিবেশন করো, সেটা তো ওই অ্যাম্বিয়েন্সটা তো তুমি এখানে তুমি পরিবেশন করতে না না, পারবে না। গানের ক্যারেক্টারটা, ওই গানটা না, তো একটা গান। ওই গানটাই যদি ধরো তুমি প্রথমত তুমি 3 ঘন্টা মঞ্চে একটা চড়কের গান গাইলে যাদের কাছে তুমি পরিবেশন করছো বোর লাগবে শুনতে। তারপর হচ্ছে ওই এমবিয়েন্সটা নেই, ওখানে যে লোকজন কসরত করছে, একটা মাঠ, সেখানে একটা চড়কের গাছ পোতা আছে, সেখান থেকে তুমি একটা লোকগানকে তুলে নিয়ে আসছো, তার কারেক্টার। আমি ওটাও বলছি, ধরো রিদ মাঝারে, হ্যাঁ, এটা কি গান? একটা প্রচলিত গান, সেটা তো 12-13টা ভার্সন আছে, মানে মুখে মুখে সেটা চেঞ্জ হচ্ছে। এবার রিদ মাঝারে হ্যাঁ, ধরো তোমরা যখন গাইবে, আমি গানটা খালি গানটা একটা গান নিয়ে বলছি, রিদ মাঝারে দোহার গাইছে, এটা তখন কি বলবে? লোকগান বলবে তো তোমরা? লোকগান বলবো। রিদ মাঝারে যদি ভূমি করে, এখানে ওই ধরনের গান ওরা করেছে, এই ধরনের গান, তখন তোমার কাছ থেকে আমি জানতে চাইছি, এই গানটার চরিত্র কি, গানের আমি যেটা করবো, Change ওরা হয়ে যেটা গেল। করো সেটা সৌমিত্রদা বলবে। আমরা যেটা করব বা আমরা যেটা করি, আমরা যখন গানটা গাইবার আগে গানটা নিয়ে কিছু তার যে ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি, সেটা কোন অঞ্চলের গান, সেটা আমরা জানি নদিয়া অঞ্চলের গান। এবার নদিয়া অঞ্চলের গানের কিছু অ্যাকসেন্ট আছে, সেই তোমরা অথেন্টিক ব্যাপারটা আমরা সেটাকে ধরার চেষ্টা করি, যেটা দোহার করে না। আমি সেটাই জাস্ট, হ্যাঁ, সেটা সৌমিত্রদা বলছে। এবার ওটা যখন আমরা গাইবো, আমরা যেটা লোকগান করার ক্ষেত্রে আমি বলছি একটা ছোট্ট আমি কথা অ্যাড করি, এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে আমরা এটা আমাদের নবীন প্রজন্ম অনেকেই বলে, তাহলে কি আমি আজকে নদিয়া অঞ্চলের আমি লোক নই বলে আমি নদিয়া অঞ্চলের গান গাইবার আমার নেই, অধিকার নেই? আমরা 100% আছে। আজকে আমি ধরো আমি আজকে পূর্ববঙ্গের ছেলে নই, মানে আমার অরিজিন হচ্ছে সিলেট।
আমি করিমগঞ্জ শহরে বড় হয়েছি, আসামে বড় হয়েছি, তাহলে কি আমি একটা ভাওয়াইয়া গান গাইবো না? 100% গাইবো। আমরা যেটা বলি ঝুমুর গাইবে না বা ঝুমুর গানও গাইবে না, হ্যাঁ, আমি তো সেই অ্যাকসেন্টগুলো সঠিকভাবে বলতে পারবো না। আমরা তখন তাদের বলি হ্যাঁ আমরা গাইবো সেটা। আমরা হয়তো সেই জাপন জানি না, কিছু জানি না, তুমি জাপনের কথা বলছো, আমি জানি না, আমি গানটা গাইছি, আমি গানটা আমার ভালো লাগে শুনতে, আমি সেই গানটা গাইবো। এবার ও কি ও কাজল ভ্রমরা, আমার গলায় তো সেই ভাঙা খাজগুলো আসে না, তাহলে আমি গাইবো না, আমি গাইবো, আমি একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে গাইবো। আমি ওই যে লোকশিল্পী তাকে ভাঙাবো না, তার গলায় এই যে কাঁচটা সেটা করার চেষ্টা করবো না, কারণ আমি জানি ওটা করলেই তার সেই যে শিল্প তাকে অসম্মান করা হবে। এবার আমি আমার মতো করে আমি একটা সঠিক রাস্তায় ওই শুদ্ধ উচ্চারণেই গানটা গাইবো, বলবো আমার গানটাও গাইতে ভালো লাগে, ব্যাস এটাই তো মেন। পরিষ্কার। আবার বাবু বল। হৃদ মাজারে তোরা তো করিস, অনেকে, না আমি করি মানে কি, আমার করতে হয়। দেখ আমাদের ফ্র্যাঙ্কলি আমাদের ধর অনুষ্ঠান 2 ঘন্টার যদি অনুষ্ঠান হয়, ধর 20টা গান গাইলাম, 20টার মধ্যে কিন্তু 16টা ভূমির কম্পোজিশন গাই। এর থেকে বড় ভূমির ভালো কি হতে পারে? ভূমির সৃষ্টি, ভূমির লেখা, ভূমির রচনা, ভূমির কথা, ভূমির সুর, 4টে হয়তো করলাম, হয়তো লাল পাহাড়ি করলাম, চলমিনি করলাম, হ্যাঁ সোহাগ চাঁদ করলাম, হৃদ মাজারে করলি? হৃদ মাজারে করি না। ভালোবাসার গান, ভালোবাসার গান আমি একটা কথা বলছি, হৃদ মাজারে মিলন হবে কতদিনে, এসব গেয়ে গিয়ে না লোকে পচিয়ে দিয়েছে, করে দিয়েছে, একদমই পচিয়ে দিয়েছে। আবার আমি গাইবো, আমাকে ব্যান্ড যদি বলে, আমার ছেলে বলে যে বাবা হৃদ মাজারটা, আমি না, আমি গাইবো না স্ট্রেট শোয়ের আগেই। কিন্তু যখন প্রথম হৃদ মাজারে এটা গেয়েছিলাম, তখন কিন্তু আমাকে ব্যান্ডের ছেলেরা বলেছিল তোর গলায় গানটা ভালো লাগবে। তো আমি বললাম শুধু গানটা করলে হবে না ভাই, এটা একটা কিছু করতে হবে। তো আমার বাড়িতে যেহেতু কীর্তন হয়, দোলের পঞ্চম দোলের সময় কীর্তন হয়, ছোটোবেলায় একটা জিনিস শুনেছিলাম, সেটাকে আমি জুড়ে দিলাম, জুড়ে গানটাতে ঢুকলাম। একটু নিজের মতো করে করলি। তুমি প্রচুর রবীন্দ্রসঙ্গীত তো তোমার গলায় আমি শুনেছি। কোথায় আছিস গো তোরা, দেখে যারে সোনার গোরা, ওই দেখ সাধের গোরা যায় রে নেচে, সোনার কিরণ মাখা গায়, গোরা আমার নিচে যায়, হরিবোল হরিবোল বলে গোরা আমার নিচে যায়, তারে হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। বুঝতে পারলি? গোরা আমার নেচে যায়, তারে হৃদ মাজারে রাখবো, হ্যাঁ, ছেড়ে দেবো না। এবার এখানে বলছি, তুই বললি ছেড়ে দেব না, ও বললো ছেড়ে দিব না। ওই যাই হোক, না আমরা সেটা কি বলি না, আমরা দেবো নাই বলি। বললাম না 12টা 13টা, এই গানটা রেকর্ড করার আগে কালিকাদা গানটা নিয়ে খোঁজখবর করছিল, গানটা ও গিয়েছিল গানটা, আমি শুনেছি। হ্যাঁ, তো প্রায় 12টা 13টা ভার্সন পেয়েছিল, মানে 12 রকম 13 রকম ভাবে গাওয়া হয় গানটাকে। ট্রেডিশনাল গান তো মুখে মুখে হয় হয়তো। এবার আমি অন্য জায়গায় যাই, সেই জায়গাটা হচ্ছে একটা ব্যান্ড বা তুমি দল বলো, যাই বলো, আমি যা দেখে এসেছি সবাই এক্সপেরিমেন্ট করে, সব করছে, সব আলটিমেটলি এই একটা দল একেবারে ঘরে ঘরে পৌঁছে গেল, সেটা তখনই হয় যখন তাদের একটা অ্যালবাম বেরোয়। এটা কি তুমি মানো না মানো না? মানে তোমাদের ক্ষেত্রে সেটা হয়েছে। অ্যালবাম এখন তো আর সেই জায়গা থেকে আমরা ফরম্যাটটা যেহেতু পাল্টে গেছে, না সেটা সেই সময় হয়েছে, তাই তোমরা দোহার যেটা পরিচিতি পেয়েছো, সেটা একটা প্রথম যে অ্যালবামটা তোমাদের ঘরে ঘরে পৌঁছলো, যেই প্রথম হতে পারে, সেকেন্ড হতে পারে, সেটা জানি না, কোনো অ্যালবাম দিয়েই আমার কানে ফার্স্ট এলো, আমাদের কানে প্রথম এলো, যখন দোহার ঘরে ঘরে পৌঁছলো, তোমাদের পরিচিতি হলো একটা অ্যালবাম দিয়েই তো হলো, ভূমিটা তো বটেই, আমাদের তাই হয়েছে। এবার সেইখানে তোমাদের সব গান তো হয়নি, সেখানে কোন হয়েছে সেই সময়, সেখানে একটা দুটো গান দিয়েই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দুটো গান, যেমন সেই সময় খেজুর গাছে হাড়ি বাঁধো মনটা খুব বাজতো, এই দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা, অনেকেই দীর্ঘদিন জানতেন যে গানটি হচ্ছে দোহারের গান, আসলে তো নয়, এটা একটি প্রচলিত গান, নদিয়া অঞ্চলের প্রচলিত গান, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করেছিলেন গানটি। তো এরকমই আর কি। ঠিক সেরকমভাবেই আমি ওকেও জিজ্ঞেস করছি, তোর কি মনে হয় না যে তোদের যে
তোদেরও তো একটা ওই অ্যালবাম দিয়েই তোরা জনগণের কাছে পৌঁছলি, মানে একদম প্রথম সেখানে- অ্যালবাম মেগা হিট, সেটা কে বারান্দায় জানতাম নাকি আমরা? সেখানে বারান্দায় রোদ্দুরের ওটা একটা গান রে, আমরা ওই গানটাকে বাদ দিচ্ছিলাম ইনফ্যাক্ট অ্যালবাম থেকে। এটাও একটু বলো না তুমি, হ্যাঁ, এটা তো আমরা অনেকের হ্যাঁ, কাছে শুনেছি, না, যেটা এটা সত্যি লাস্ট কথা নাম্বার ছিল মনে যে হয়। আমাদের 10টা গানের মধ্যে বারান্দায় রোদ্দুর হ্যাঁ। ছিল না। হ্যাঁ। ওটা 12 কি মানে 11-12 খানা গান আমাদের তৈরি ছিল। কেন তারপরে জানতে এটা চাই, এখন এমনি, জানতে চাইছি। মানে গানটা ভালো না? অন্য গানগুলো অনেক ডেপথ বেশি বা অনেক কি বলবো মিনিংফুল বলা যায় সেরকম। কিন্তু আমি যখন আলমারিতে এইভাবে বাজালাম এইভাবে আলমারিতে, লোহার আলমারিতে, আর সুরজিৎ গিটারটা নিয়ে গানটা গাইছিল, আমি বললাম যে ভাল লাগছে রে, মানে আমার ঘরে। আর আমরা যখন প্র্যাকটিস করতাম না, আমার পাশের ঘর থেকে কেউ শুনতে পারতো না যে ভূমি একটা ব্যান্ড একটা ঘরের মধ্যে প্র্যাকটিস করছে, কেউ জানতোই না। কারণ উই জাস্ট নিডেড ওয়ান গিটার, একটা জেম্বে বা একটা কাঠের বাক্স, একটা যাই হোক, কিচ্ছু না, একটা বালতি, এসব নিয়ে প্র্যাকটিস করতাম। তো এটা এই জায়গাটা বলতো, মানে তোরা বারান্দায় রোদ্দুর বাদ দিয়ে দিয়েছিলি? বাদ দিয়ে দিয়েছিলাম মানে কি, উই ডিডন্ট কনসিডার ইট, করতে পারি বা মানে নট সিরিয়াস অ্যাবাউট ইট। কিন্তু তারপরে যখন দেখলি, তারপর যখন হলো, এটা একটা আইকনিক সং, কারণ আমাদের হ্যাঁ, এখানে- এটা আমি শুনেছি, it এটা গল্পটা শুনেছি। became iconic after 1 year. হ্যাঁ, মানে এই গানটা আমাদের এখানেই পডকাস্টে যখন আমরা বলেছি, আলোচনা করেছি, সুপর্ণদাও এসেছিল, খোকাদা বলছিলেন যে আজকে প্রথম 5-7টা গান সর্বকালীন হিট যদি বাংলা গানে বলা যায়, তার মধ্যে আমি পার্সোনালি শিওরলি মনে করি বারান্দার রোদ্দুর। ভালো মন্দ কি গাওয়া হয়েছে, আমাকে একজন ক্লাসিক্যাল ভদ্রলোক এই গানটা শুনে, দেখো ভূমিকে লোকে ইনিশিয়ালি ফার্স্ট জেনেছে প্রথম বারান্দায় রোদ্দুরটাই, তারপরে তো পচা কাকা, ওর ফাটাফাটি গান সব পরে এসছে। এবং এটা বলছি বাংলার গন্ডি পেরিয়ে ওদের এক এক জায়গায় এক একটা কনসার্ট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গন্ডি পেরিয়ে বিশ্বের সমস্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং ওদের এক একটা কনসার্টে ওই আমাকে এসে বলেছে, কি রে এত গান করলাম, 4বার বারান্দার রোদ্দুর গাইতে হলো, 4বার গাইতে হলো। হ্যাঁ, ওটা রিকোয়েস্ট এসেছিল অনেক। না না, রিকোয়েস্টই এটাই কিন্তু প্রমাণিত ওর সুমিত্রদার ইয়ে থেকে, যে আমরা যখন একটা গান তৈরি করি, আমরা দেখবে সমস্ত কিছু ঢেলে হয়তো 2-3টে গানকে আমরা তৈরি করি, যে এই গানগুলো এত আমরা তৈরি করলাম, এবার আমরা এটাকে বাজারে যেই আমরা মানুষের কাছে শুনতে দেবো, এবার মানে হই হই করে মানুষ শুনবে, দেখা যায় সেই গানগুলোই ফ্লপ হয়। হ্যাঁ, আজকে যেটা বললে তুমি, আজকে ওই অ্যালবামটাতে আমাকে বাদের জায়গা ছিল, সেটা এলো এবং সর্বকালীন হিট হয়ে গেল। রাজীব আমাকে ওই যে মজা করে বলে, তুই তো ক্লাসিক্যাল, এরকম আমার বলে, এবং আমি সেটা মানি, বিকজ আই এম নট দ্যাট ক্লাসিক্যাল। আমি ক্লাসিক্যাল শিখেছি, পৃথিবীর সব রকম গান বাজনা শুনেছি, এবং আমার সাউন্ডস্কেপটা যদি তোমরা শুনে থাকো বা ও বাজিয়েছে, ও কি আমার সাথে স্টেজে বসে কখনো মনে হচ্ছে আমি একটা ক্লাসিক্যাল বাজাচ্ছি? কোনোদিনও সেটা করিনি। আমরা দুজন প্রচণ্ড ইন্টারাক্ট করেছি স্টেজের মধ্যে, কিন্তু সেটা আই গ্রু আপ উইথ দ্যাট। সেটা আমি শুনেছি, সেন্ট জেভিয়ার্স কলেজে গিয়ে আমি দুনিয়ার গান বাজনা শুনেছি, ইনকর্পোরেট করেছি। বারান্দার রোদ্দুর যখন বেরোতো, তখন ওরা জানতো যে আমি খানিকটা অ্যাসোসিয়েটেড ওদের সাথে। বলে, কি রে তুই আমেরিকা থেকে ফিরলি, এদিকে তো তোর এই ব্যান্ড সুপার হিট, ঘরে ঘরে। আমি কোন গান? বলে, আর বলিস না, ক্লাসিক্যাল একজন বলছে, যত খারাপ গাওয়া, তত খারাপ অ্যারেঞ্জমেন্ট, তত দিক পুরো খারাপ লেখা। আমার ক্লাসিক্যাল একজন বলছে। আমি হ্যাঁ মানছি, কিন্তু এই গানটার মধ্যে তাহলে কি আছে যে আজকে কলকাতার প্রথিতযশা ক্লাবগুলোতে 31st নাইট বল সবাই ছাগল? রিদম কি আছে? রিদম তো এটা প্রচুর ইকুয়েশন হয় না, আমি বলছি equation সেম হয় সেম না। বলছি। কাম সারসে কম হিট, কাম সারসে কম হিট, নাদম কম হিট, গান ধরে ধরে আজকে কান্দে শুধু মন কম হিট। হ্যাঁ, তুমি তো গাইলে, তোমার সঙ্গে আমিও গাইলাম, তাহলে তো আমি বলছি কোন এটা গানটা? কোন গানটা? না, ওই একটু আগে গাইলে তুমি, হ্যাঁ এই গান কোন গানটা গাইলে জানেন? ওটা আমার ভীষণ ফেভারিট, ওকে বলতাম। আমি বলছি এইটার সূত্র ধরেই ওটা আমার বলছি, ভীষণ ফেভারিট। এইটার সূত্র ধরেই বলছি, আমাদের যে এখন ধরো মানে এই মুহূর্তে যে গানটি সব থেকে বেশি জনপ্রিয়, একবার নাচো মা, আমাদের এই কালিকাদারই জেঠামশাই শ্যামাপদ ভট্টাচার্যের লেখা এবং সুর করা গানটি, কিন্তু আমরা এর আগে অনেকবার গেছি। গানটি রেকর্ড হয়েছে মানে একটা অস্বাভাবিক সিচুয়েশন, পুজোর ঠিক আগে, কালী পুজো, মনে হচ্ছে দুর্গা পুজোতেও কিছু করলাম না, আরে কালী পুজোর তো মাত্র 3-4 দিন বাকি আছে, একটা গান তো করা দরকার, সবাই গান রিলিজ করছে, যেমন বলা তেমন কাজ। সেদিনই বসে আমরা প্ল্যান করলাম যে কালকে রেকর্ড করব, একদমই পুরো মানে কোনো ট্র্যাকে রেকর্ডিং নয়, লাইভ রেকর্ডিং গানটা।
তুমি যদি শোনো, শুনলেই বুঝতে পারবে। এখনই শুনি একটু হ্যাঁ, সেটা আমি শুনিয়ে দিচ্ছি। মানে আমি বলছি গানটা একদম লাইভ রেকর্ডিং করা, এবং পরের দিন এই গানটা সূত্রে একটা গল্প বলবো রেকর্ডিং ছোট্ট করে। করেছি। করার পরে ভিডিও শুট করতে গেছি, যেখানে জায়গাটা ছিল ওই ইয়েরই গঙ্গারি ঘাটে একটা জায়গাতে, নদীর ওপারে। সেখানে গিয়ে দেখলাম সেখানে একটা গ্যাদারিং হয়ে গেছে, ওই দিন আর এখানে কিছু করা যাবে না ভিডিও। ঘুরতে 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 গিয়ে গঙ্গার আরেক পারে একটা জায়গা পেয়ে গেলাম, একটা মন্দিরের সামনে, সেখানে আমরা করলাম। তখন বাজে বিকেল 3টে। হ্যাঁ, মানে সূর্য পড়ছে। এবার যা ক্যামেরাম্যান তাকে বলা তাড়াতাড়ি করো, যা করো, সূর্য পড়ে গেলে আর এই গানটার ভিডিওটা হবে না, রিলিজও করা যাবে না। সেদিনই বিকেলে গানটা রিলিজ হলো। ইভেন ওটা ফ্রেম দেখলেও বোঝা যাবে যে ফ্রেমটা এমনভাবে এদিক ওদিক হচ্ছে, মানে সেটা ভালো করে এডিটও করা নেই। এবং সেদিন ভিডিও রেকর্ডিং হয়, তার পরের দিন গানটা যেরকম হয় করে আমরা গানটা আপলোড করে দিই। তার এই গানটা একটু শুনিনি, তারপর তোর কথা আসি। চল একটু সময় হচ্ছে সেটাই, মানে তুমি যত্ন করে, প্রচুর যত্ন করে একটা কাজ করো, এটা লোকে হাতে কিন্তু নেই, reject এটা করবে। কারোর হাতে মানুষ হচ্ছে জনতা, হচ্ছে জনতা। কি শুনবেন কি না শুনবেন, জনতাই রাজা। হ্যাঁ। একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। ভুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, একবার ওষি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার ওষি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। জয় গুরু, জয় গুরু। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তুই একটা কি বলতে চাইছিলি? ওরা যেরকম হঠাৎ করে একটা গান সৃষ্টি করলো, সেরকম আমাদের একটা ঘটনা হয়েছিল যে স্টুডিওতে, HMV স্টুডিও ফ্লোরটা অত বড়, সবাই লাঞ্চ করতে চলে গেছে, আমিও যাব। হঠাৎ দেখি, আমার তো প্রচুর যন্ত্রপাতি থাকে, মাদলটা আছে, বীরভূমের মাদল বড়টা, সেটা নিয়ে গেছি। সব নিয়ে যাই আমি, কোনটা কখন লাগবে কোন গানে ঠিক করি না তো, হ্যাঁ, যেটা মনে হয় ইউজ করবো ইউজ করি। তো ওটা আমার দিকে তাকিয়ে মনে হচ্ছে আমাকে বলছে যে আমাকে বাজাবি না। মানে অনেকগুলো গান রেকর্ডিং হয়ে, 7-8খানা গান রেকর্ডিং হয়ে গেছে। তখন আমি ওটার দিকে তাকিয়ে যে সত্যি তো বাজানো হয়। কোলে নিয়ে বসে পড়লাম, ওরা সব খেতে গেছে। বসে তিস্তা পারে যারে নদীর এই সুরটা আসলো, কথাগুলো সামনে ভাসলো, আরে বাবা, বুঝতে পারলি? জিও মানে তখন এরা ফেরত এসে বলছে এটা দারুণ লাগছে, কি রে গাও না গাও না, ইনস্ট্যান্ট লাইনগুলো সব লাইন আমি মানে সঙ্গে সঙ্গে লিখলাম। সুরজিৎ বলল, পাগলা এটা এখনই রেকর্ড কর, পরে অন্য গানগুলো করবো, এটা এখন মুডটা আছে করে নি। তো এটাই তো ব্যান্ড, ও ভাবলো একটা, আরেকজন ব্যান্ডমেট এটাকে সাপোর্ট করলে এটা হয়ে গেল। এটাই সবসময়। চল একটু গানটা একটু হোক। তিস্তা পারে যা রে নদীর পারে যা, তিস্তা পারে যা রে নদীর পারে যা, আমার মনের কিনারায় আজো বাঁশি বাজে, আমার মনের কিনারায় আজো বাঁশি বাজে, মিঠা মিঠা সুরে বাজে, নৌকা ভাসে কিনারায়, আমার মনের কিনারায় আজো বাঁশি বাজে, মিঠা মিঠা সুরে বাজে, নৌকা ভাসে কিনারায়। আজ তিস্তা নদীর জলের ঢেউয়ে ছলাত ছলাত করে এমন ঝিলিক ঝিলিক, ভাসে এমন কিনারায়,
আজও তিস্তা নদীর জলের ঢেউয়ে ছলাত ছলাত করে এমন, ঝিলিক ঝিলিক ভাসে এমন কিনারায়, আমার মনের কিনারায় আজও বাঁশি বাজে, মিঠা মিঠা সুরে বাজে, নৌকা ভাসে কিনারায়। তিস্তা পারে যা রে, নদীর পারে যা, তিস্তা পারে যা রে, নদীর পারে যা। নীল পাহাড়ের ছায়ায় আজও মাদল বাজে, হৃদয় মাঝে কাঞ্চি নাচে চোখা চোখের পাহাড়ায়। নীল পাহাড়ের ছায়ায় আজও মাদল বাজে, হৃদয় মাঝে কাঞ্চি নাচে চোখা চোখের পাহাড়ায়। চা বাগানের জ্যোৎস্না রাতে নুপুর বাজে, ঝুমুর তালে হস্তি চুপি চুপি খোঁজে মহুয়া। চা বাগানের জ্যোৎস্না রাতে নুপুর বাজে, ঝুমুর তালে হস্তি চুপি চুপি খোঁজে মহুয়া। মনের কিনারায় আজও বাঁশি বাজে, মিঠা মিঠা সুরে বাজে, নৌকা ভাসে কিনারায়। তিস্তা পারে যা রে, নদীর পারে যা, তিস্তা পারে যা রে, নদীর পারে যা, তিস্তা পারে যা রে, নদীর পারে যা, তিস্তা পারে যা রে, নদীর পারে যা। জিও 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 5 মিনিটে লেখা সৃষ্টি। এই তো ট্যালেন্ট। না না, সত্যি কথা, তোদের দুজনকেই এর জন্য আমি বসে শিখিনি কিছু, চলে এসছে। এটা হয়, এটা তো হয় হয়। তোরা তো সত্যি সুপার ট্যালেন্টেড সবাই। রাজীব কি ভালো গায়, আর তুইও এক্সেলেন্ট। না সেটা না, এবার আমরা একটু শেষের দিকেই আসছি। একটা জিনিস তোর সাথে আমার অফ ক্যামেরা আলোচনা হচ্ছিল, তোর একটা বিশেষ কাজের ব্যাপারে তুই আলোচনা করছিলি, তোর এই বই লেখা। ও তারপর এটা নিয়ে একটুখানি বল না আমাকে। যন্ত্রটা দে, যন্ত্রটা দে, এটা নিয়ে একটু বল। প্রথমে বলি যে এটা হচ্ছে ভূমির গানের খাতা। আমরা 125টা গান রেকর্ড করেছি, তার মধ্যে 10টা রবীন্দ্রসঙ্গীত। কিন্তু যে কটা গান গেয়েছি আমরা রেকর্ড করেছি এবং খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া। মানে এটা আমরা অনুষ্ঠানে নিয়ে যাই এবং 200 টাকার মূল্যে এটা আমরা মানুষকে দিই। এই পুরো 200 টাকাটা বাচ্চা মেয়েদের মানে এম্পাওয়ারমেন্টের জন্য আমরা খরচা করি। বাচ্চা মেয়েদের এডুকেশন হোক, যাই হোক, যেভাবে পারি করি। কাজেই এটা মানে একটা চ্যারিটেবল একটা চ্যারিটেবল শুধু না, মানে ইট ইজ 2013 থেকে করছি আমরা। বাক্য একটা সোশ্যাল কজ আছে। আচ্ছা, এই বইটা লিখেছিলাম মিস্টার আদিবাসী, আমার প্রথম নভেল। মিস্টার আদিবাসী, মিস্টার আদিবাসী, ওয়েল এটা আমার ডিজাইন পুরোটা। এই বইটা রাস্কিন বন্ড নিজে পড়ে, হ্যাঁ কি বলছিস, টাটা স্টিলের যে লিটারারি ফেস্টিভ্যাল হয় ভিক্টোরিয়ার ওখানে, হ্যাঁ টাটা সেখানে উনি নিজে অত হাজার হাজার মানুষের সামনে নিজে বলেছেন সৌমিত্র's book should be made into a film and I should act in it. নিজে মজা করে বলেছিলেন। তো ফর মি দ্যাট ওয়াজ এ হিউজ থিং। মিস্টার আদিবাসী মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশ করেছিল। এই বইটা নিয়ে কেউ সিনেমার কথা তোকে, আমরা কি ভাববো যদি না না কেউ ভেবে তোকে ফোন করে না, এটা আসবে। এই আমার বলে ছেড়ে দিয়েছে, আমার পডকাস্টে পরেই আসবে। আর এইটা ও এটাতে বেশ করেছি, প্রেম করেছি জায়গায় তুই গান বেশ করেছি, গান করেছি। আবার কি অনেকে বলেছে এ গান জানে কি কি করেছে কি। আমি তো লকডাউনের সময় তোমার কিন্তু এরকম একটা লম্বা সেশন প্রত্যেকদিন বিকালবেলা হতো। আমার মনে হয় এর অনেকটা স্ট্রেট বলে দিয়েছি বেশ করেছি, গান করেছি। এর নিচে লেখা উচিত ছিল তোর বাপের কি, কিন্তু লিখিনি। ওটা লোকে বুঝে যাবে। বেশ করেছি গান। না তুমি আরেকটা লিখতে হবে, বেশ করেছি গান করেছি করবই তো। না এটা ছিল না, বেশ করেছি প্রেম করেছি। এটাতে নানা রকমের গল্প আমাদের। এই দেখ ডিশন জোন্স
হি ইজ আ স্যাক্সোফোনিস্ট অফ ইন্টারন্যাশনাল ফেম, মিশিগানে থাকেন। ইনি আমার সাথে বাজালেন ইয়েতে, মিশিগানে ডেট্রয়েটে, মনে আর নাই রে। ওর গানটা কি জানি কেন ভালো লেগেছিল, আই ওয়ান্ট টু প্লে দিস সং। লেটস ট্রাই। ওটার মধ্যে প্রচুর ওয়েস্টার্ন সেই যে ট্রাই করলো না, আমি কোনোদিন রিহার্স করিনি, কি সোলো নিয়েছে রে ভাই। ও জাস্ট স্কেলটা জানতে চেয়েছিল, বলছে আই লাভ দিস সং, আই ওয়ান্ট টু ফ্লোট, লেট মি প্লে, গিভ মি অ্যাটলিস্ট 16 to 20 to 24 bars. তো মানে ও যে বাজাচ্ছে, আমি হাঁ করে তাকিয়েছি রে ভাই, এই যদি মানে টু মাচ ফর মি। সেটা গান করেছি বলেই সম্ভব হয়েছে। আর যেটাই তুমি বলতে ইউনাইটেড নেশনসে আমাদের যেটা সেটা হয়েছিল, তো তোদেরও হয়েছিল। ওটা একটা বিরাট ব্যাপার ভাই, ওটা আমরা কোনোদিন ভুলবো না। আচ্ছা, এবার জাস্ট আমাকে তোরা, আমি একদম শেষের দিকেই এসে গেছি, এবার একটা গান দিয়ে আমরা শেষ করব। তার আগে জাস্ট একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, তার তিনটে সমাধান তোদের দুজনের কাছ থেকে জানতে চাইবো। দেখ, তোদের গান দারুণ, তোরা দারুণ গান করছিস, কিন্তু লাস্ট বেশ কত বছর, আমি আমার কাছে ভুল ইনফরমেশন থাকতে পারে, লাস্ট 10-15 বছর তোদের মানে অ্যালবাম বলতে বা ভালো মানে সেই গান বলতে লোকের কাছে পৌঁছানো, ভালো গান তোরা হয়তো করেছিস, তোরা কি মনে করিস পৌঁছেছে? অনেস্টলি বল যে আমরা করেছি, হ্যাঁ, কিন্তু সেইভাবে লোকের কাছে পৌঁছচ্ছে না। এটা আমার মনে হয় তুই বোধহয় এগ্রি করবি, পৌঁছচ্ছে না, ওদেরটাও পৌঁছচ্ছে না, তোদেরটাও পৌঁছচ্ছে না, মানে সেইভাবে। তার কারণটা 1 2 3 বল। আর তার থেকে ওই 1 2 3-র মধ্যে তার থেকে বেরিয়ে আসা, মানে আবার ভালো গান বাজনা, খালি তোদের না, একটা ভালো গান বাজনার আকাল তো চলছে, যে কোনো সিনেমা মিউজিক বল, মৌলিক গান বল, লোকসঙ্গীতের প্রচার বল, একটা জায়গায় থমকে দাঁড়িয়েছে বলে আমার মনে হচ্ছে। আই মে বি ব্যাকডেটেড, তুই বল যে হ্যাঁ শুভেন্দা, তুমি বোধহয় ঠিকই বলছো। দেখো, আমি থমকে দাঁড়িয়েছে সেটার থেকে তোমার সঙ্গে আমি একমত নই। হ্যাঁ, বা ভালো গান বাজনা হচ্ছে না সেটার সঙ্গেও না, ভালো গান বাজনা একই হচ্ছে না, মানে ওই বলে না থমকে দাঁড়িয়ে আছে কোনো একটা জায়গায়। থমকে দাঁড়িয়ে আছে, বুঝতে ভুল করেছে আমার তাহলে বুঝতে ভুল। হ্যাঁ, থমকে দাঁড়িয়ে আছে মানে কি, ওই যে ও যেটা বললো পপুলার ক্ষেত্রে, মানে একটা গান তৈরি করলে, এই যে তুমি এক্ষুনি বলছেন এই গানটা জানিয়ে না লোকের কাছে পৌঁছে গেল। তো এখন আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক, আই মে বি ব্যাকডেটেড, যে তোমাদের গান বলো, ওদের গান বলো, সেই গান লোকেদের কাছে যেভাবে পৌঁছচ্ছে, একবারে না পৌঁছলে কি করে হবে? তোমাদের তো গানও হচ্ছে, ভালো গান, ভালো কাজও হচ্ছে, কিন্তু যে তোমার প্রশ্নের বিষয়টা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। এই ফরম্যাটিংয়ের, আজকে ধরো গান বাজনার প্রচারের যে ফরমেশন বা ফরম্যাটিং, সেটা পাল্টেছে। আজকে আমরা ক্যাসেট হতো, ক্যাসেট থেকে সিডি হয়েছে, ফ্লপি ছিল, সোশ্যাল মিডিয়াতে এখন হচ্ছে। সেটা তো ছিল না আগে, গান বাজনার প্রসারের অন্য মাধ্যম ছিল, অন্যভাবে সেটা হতো। তো সেটার জন্য যেমন একটা সময়ে থমকে দাঁড়িয়েছিল, কেউ কোনো প্রডিউসার ছিলেন না যারা গান বাজনা প্রমোট করছেন, যারা বড় বড় এখন আছে, এখন করছেন, কারণ সেখান থেকে তাদের রোজগার হচ্ছে। না, করছেন যারা কোম্পানি, প্রত্যেকেই করছেন, গান প্রডিউস করছেন তারা। এবার ভালো খারাপের কথাতে আমি যাচ্ছি না, ভালো না, আমি তোমাদের কথা বলছি, প্রডিউস করছে আমরা তোমরা কি আগের যেরকম ইদানিং কালে কি সেরকম অফার পাচ্ছ যে আমাদের, হ্যাঁ আমরা রেকর্ড করতে চাই, পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি, অবশ্যই পাচ্ছি, ভীষণ ভালো। সৌমিত্রদা এগ্রি করবে, তারাও পাচ্ছে। আমি বলছি যে যারা কোম্পানিজরা রয়েছে মাঝে, তারা একটা দীর্ঘ কয়েক বছর, মানে কোম্পানি রেকর্ডিং কোম্পানি বলছি, ইয়েস, রেকর্ডিং কোম্পানি বলছি। আজকে তো আমি যদি বলি, আমি হিন্দুস্তান রেকর্ডস, HMV, আজকে তোমার আশা অডিও, আজকে তোমার টাইমস মিউজিক, প্রত্যেকের কাছ থেকে আমরা অফার পেয়েছি এবং পাচ্ছি। এখন পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে। ইয়েস, ও এটা তো দারুণ একটা খবর। কেন পাবো না? আজকে শোনো, আমি বলছি এটা করার জন্য, এটা তো দারুণ খবর। আমি ভালো খারাপ রেকর্ডস, HMV এরা অফার দিচ্ছে। হ্যাঁ, আমরা তো কাজ করেওছি, সেটা তো আমার বলার কোনো ব্যাপার না, সেই কাজগুলো তাদের প্ল্যাটফর্মে ইতিমধ্যে রয়েছে। এবার আমি বলছি যে আজকে একটা মাঝে একটা দীর্ঘ 8-10 বছর সময়কাল, একটা মানে এই প্রডিউস করার জায়গাটা একটা আকাল তৈরি হয়েছিল, কোনো কেউ ছিল না। হ্যাঁ, ধরো সিডিটা যখন একটা জায়গাতে স্যাচুরেশন হয়ে গেছে, সিডির বা 250 টাকার সিডি শেষমেশ কোম্পানি বিক্রি করছে কত, 45 টাকা, 30 টাকায় সিডি বিক্রি হচ্ছে, কারণ পাইরেটেড হচ্ছে। আমি MP3 কিনেছি 30 টাকায়, 30 টাকায়, সেটাই বলছে, 30 টাকায় কিনেছে। হ্যাঁ, আমাদের সব গান, তোমরা কি করেছো?
ফুটপাতে সেগুলো বিক্রি হচ্ছে, তো কোম্পানি কি করবে? তার তো ব্রেক ইভেন হচ্ছে না। না এখনকার কথা বল, আমি বলছি তার এই মাঝের একটা দীর্ঘ সময়, কারণ সেখান থেকে কোনো রেভিনিউ জেনারেট করা যাচ্ছে না বলে সব প্রডিউস করা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এখন আবার সোশ্যাল মাধ্যমে আজকে ইউটিউব বলো বা অন্যান্য যে অডিও প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো অত্যন্ত জনপ্রিয় হচ্ছে, আবার সেখান থেকে রোজগার হচ্ছে, কোম্পানি রোজগার হচ্ছে বলেই তারা আবার এগুলো প্রডিউস করছেন। এটা তো আমাকে তোমাকে বলছি রাজীব, মানে এটা আমার একটা দারুণ চোখ খোলা উত্তর তুমি দিলে। আমার কাছে যত পডকাস্টে যত মানে গেস্টরা এসছে তারা কিন্তু একজনও এই কথাটা বলে। আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, তুমি বললে যে এখন নতুন প্রোডিউসার আসছে এবং ভালো even গান, আমি বলছি আর তোমাদের দায়িত্ব মতো নিয়ে, ব্যান্ড যারা এত অথেন্টিক গান বাজনা আমরা করছে, আরো এটা এই দারুণ একটা খবর। কোম্পানির অফারগুলোকে আমরা অনেক সময় কনসিডারও করছি না, না করে আমরা এখন নিজেদের প্ল্যাটফর্মে আমরা কনসেন্ট্রেট করছি বেশি, কারণ আমাদের নিজেদের প্ল্যাটফর্মও গ্রো করছে। তুই কি বলিস? সেটা দারুণ, কি বলিস? নিজেদের প্ল্যাটফর্মও গ্রো করছে। আমরা কিন্তু রিসেন্ট তুমি দেখবে, আমি এক্ষুনি বলছি না, আমরা একটা প্রোডাকশন লঞ্চ করতে চলেছি যার 1 বছর ধরে সেই কাজটা আমরা করেছি। ভেরি নাইস। এবং সেখানে একটা কিছু চমক আমরা প্রডিউস করব মানুষের সামনে, আমরা ওয়েট করে বসে আছি। এবং সেটা আমি বলছি আমাদের কিন্তু একদমই এটা কারোর ভাবার কোনো কারণ নেই, আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে দোহার ডে 1 থেকে কোনো কাজ করেনি। কারণ আমরা এটা বিশ্বাস করি যে যদি আজকে ডিমান্ড সাপ্লাইয়ের বাজার, যদি আমি কমোডিটির জায়গা থেকে, আমি MBA ছাত্র, হ্যাঁ, তো সুতরাং এটাও একটা বিষয়, আমি এটা খুব ভালো বুঝি। হ্যাঁ, তো আমি বলছি যে আজকে সেই সময় HMV আমাদের অ্যালবাম প্রডিউস করতেন এক একটা 1 লাখ টাকার 2 লাখ টাকার সেই সময় বাজেট ছিল এক একটা অ্যালবামের। তো তারপরে তো আস্তে আস্তে সেটার আকাল তৈরি হয়েছে, কিন্তু এখনও যেমন বাজেট কিন্তু আছে, বাজেট আবার তৈরি হয়েছে, মানে ভালো কাজের জন্য ভালো বাজেটের কাজ দারুণ খবর। আমার পডকাস্টের বোধহয় মানে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট হোপফুল নিউজটা তুমি রাজীব দিলে এটা। আর তোমাদের মতো ব্যান্ডকে আমরা জানি না আগামীতে আবার কি ফরম্যাট আসছে, আমি এখন আগামী ছেড়ে দাও, অডিও প্ল্যাটফর্ম অত্যন্ত জনপ্রিয়, এবং সেখান থেকে আমি বলছি তো এক একজন তুমি নামও শুনতে পারবে না। আমি এটা আরেকটা জিনিস তোমায় আজকে বলে যাচ্ছি, যারা শুনছেন দেখছেন, যে এমন কোনো শিল্পী তাদের নাম কেউ শোনেও নি, তারাও যে টাকা এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে রোজগার করছেন সেটা হ্যান্ডসাম মানি। বাহ, তুই কি বলবি বলতে এটার উপরে? হ্যাঁ, আমার we have last recorded an album about 4-5 years ago. তো ইকির মিকির 10টা গান ছিল, খুব সুন্দর সুন্দর গান। তারপরে আরেকটা করলাম আমরা শালপিয়াল বলে। না সেটা করছিস, আমি যে প্রশ্নটা বললাম, কিন্তু হ্যাঁ কিন্তুটা বল একটু। কিন্তুটা হচ্ছে আমরা নিজেরাই ভাবছি যে আমরা একটা শোয়ে গিয়ে নতুন গান করে আমরা কি করব, এটা সবাই আমরা বলতে গেলে সৌভাগ্যবান। আমি বলছি তো যে আমরা এখনো কিন্তু আমরা যে কাজ করি কারণ এটা বিশ্বাস করি যে ধরো আমার পকেটের থেকে কাজ করে আমি দিনের পর দিন 4 দিন করলাম, ভালো লাগলো, 5 নম্বর দিন কিন্তু আমার আর ভালো লাগবে না, কারণ আমার পকেট থেকে যাচ্ছে। সেটা এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যেখানে আমি আমার কাজটা থেকেই কিছু রেভিনিউ হবে, সেটা দিয়ে আমি আবার নতুন কাজ করব। তুই যেটা আমাদের সেরকম মানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই, কিন্তু নতুন কিছু করতে গেলে ইট হ্যাজ টু বি সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট, সেটা নিয়ে আমরা ভাবছি। না কিন্তু তোরা ও যেটা বললো যে এখনো এরকম নতুন গান বাজনাকে প্রমোট করার জন্য প্রোডিউসার আছে, ভালো মৌলিক গান, লাইক অল গ্রেট ব্যান্ডস, মানে তুই পিঙ্ক ফ্লয়েড বল, রোলিং স্টোনস বল, বিটলস বল, যাই বল, ওরা নিজেরাই বলে দ্যাট উই don't want to make new songs because people want to listen to the old song. এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমার এই কথার প্রেক্ষিতে বলছি, আজকে আমি যে একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যেটা ফিল করি, আমাদের এই গান বাজনার এই যে জগৎটা, এখানে প্যারেন্টিং প্রয়োজন, যেটা আগে ছিল প্যারেন্টিং, তার অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে। আগে প্যারেন্টিং ছিল বলে অনেক কিছু অনেকে মিস ইউজ করেছেন, এখন কিন্তু এই প্যারেন্টিংটা নেই। আজকে আমার ধরো আমি একটা মনে হলো আমি একটা গান গাই, আমি বেসুরো গান গাই, হয়তো অনেক পিচ কারেকশন করে টোরে আমি একটা প্রডিউস করলাম, আমার কিন্তু দর্শক শ্রোতা সারা পৃথিবী। আজকে নিউ ইয়র্কে বসেও যে কোনো মানুষ মানে যে অ্যাট এনি মোমেন্ট আমার গানটা শুনতে পারে, হ্যাঁ, কিন্তু সে ভালো খারাপ এটার যাচাই করার কোনো প্যারামিটার নেই। তো আমার মনে হয় কোনো একটা জায়গায় গান বাজনা করার ক্ষেত্রেও মানে একটা প্যারেন্টিং প্রয়োজন। এবার বলবে কিভাবে, যেটা আগে ছিল আর যে কোম্পানিজগুলো তারা সেখানে একজন মিউজিক ম্যানেজার থাকতেন, সেখানে অডিশন নেওয়া হতো, অমুক হতো, তারপরে সেটাকে সিলেকশন হতো।
সেটাই মানে ছেড়ে দিয়েছি, সেটা আমি ফিল করি আর কি। যে এখন কি হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল। কন্ট্রোলটা নেই। এবার এই যে ডিমান্ডের সাপ্লাই, এবার বাজারে সাপ্লাইটা হচ্ছে কয়েক লক্ষ প্রত্যেক দিন, আর সেখানে আমার ডিমান্ড মানে হচ্ছে যারা শ্রোতা, যাদের কাছে এটা পৌঁছবে, যারা শুনবেন, তারা হচ্ছেন মাত্র কয়েক হাজার। এবার ধরো আমি যে গানটা শুনবো, এবার আমার কাছে কয়েক লক্ষ গান আছে। এবার তো আমি এই যে রিল দেখার যে আজকে ধরো প্রবণতা, আমরা কোনোটাতেই কিন্তু দেখবে, তুমি যদি হিস্ট্রি দেখো, ইউটিউবে দেখা যায় সেগুলো, যে রিটেইন কত সময় কে ভিডিওটা 30 সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ড অনেক বেশি বললে তুমি, আমি বলছি ম্যাক্সিমাম। হ্যাঁ 10, 12, 5 সেকেন্ড পরে লোকে বেরিয়ে যাচ্ছে, মানে স্লাইড করছে আর বেরিয়ে যাচ্ছে। কারণ তার কাছে তো 1 লক্ষ রয়েছে, তার সময়টা যতটা আছে, না তারপরেও তুমি বলছো যে ডিমান্ডের তুলনায় সাপ্লাই কয়েক লাখ হ্যাঁ, গুণ কিন্তু বেশি। কিন্তু তারপরেও তো তুমি আশার বাণী দেখালে যে তারপরেও প্রডিউসাররা টাকা ঢালতে চাইছে তোমাদের এই হয়ে। ঢালছে, কিছু জায়গায় ঢালছে, সিলেক্টিভ জায়গায়, মাস স্কেলে তারা ঢালছে না। না সিলেক্টিভ ঢাললে তো হয়ে না যাবে। সিলেক্ট, ওটাই বলছি, ওটা তারা সিলেক্ট ঢালছে। করবে কি করে? না না, ওটা আজকে select ধরো করবে কি করে? আজকে ধরো আমার নাচমা হিট হয়েছে, কথার কথা বলছি, সে নাচমা প্রডিউসার আমার কি করে হিট হলো? মানুষজন শুনেছে। কি না এটা কি প্রডিউস রিসেন্টলি? না ওটা আমাদের প্রডিউসার, না না, সেটা কবে করেছে? 3-4 বছর আগে। আচ্ছা, আমি কথার কথা বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা গান হিট করেছে, এবার সে ওই কোম্পানি আমার কাছে এলো যে তুমি ওরকম টাইপের একটা কিছু বানিয়ে দাও আমাকে, তার জন্য হি ইজ পেইং আস। ও আচ্ছা, ওইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ভীষণ হ্যাঁ, ভালো। তো সুতরাং আমি এটাই বলছি, মানে ভালো খারাপে পজিটিভ জায়গায় এলো ব্যাপারটা। কোনো একটা জায়গায় প্যারেন্টিং প্রয়োজন, আর ডিমান্ড সাপ্লাইয়ের এই বিষয়টা যদি কোনো জায়গায় কন্ট্রোল না হয়, সেটা সম্ভব না। আমরা না, মানে সেটা এখন সেটা যেটা সম্ভব। দেখছি আমাদের সামনে, যে সমুদ্র হচ্ছে আমাদের সামনে রয়েছে, তো এই ভাবনার আমার মনে হয় কোনো প্র্যাকটিক্যাল কোনো না ইয়ে নেই। তাহলে তুমি আমাকে জাস্ট তোরা দুজন হ্যাঁ। 3টে জিনিস বল, যে তোমাদের যেটা হয়ে গেছে 3টে 1, 2, 3 করে, যেটা হলে শুভেন্দা ভালো হবে, এটা করা দরকার, এটা করা দরকার হলে আগামী দিনে গান বাজনা, খালি না ওভারঅল গান বাজনা, যেটা একটা বললে পেরেন্টিং দরকার, 1 নম্বর ধরলাম, আর দুটো 1, 2, 3, তুইও 1, 2, 3 বলবি। আবার ঘুরে যাবো সেই যাপনের ক্ষেত্রে, তুমি একটা কথা বলেছিলে আমাকে, যে আমি বলি লোকায়ত গানের ক্ষেত্রে যাপনটা হচ্ছে সেই লোকটা ঘুম থেকে উঠছে, সে হাতির পিঠে উঠে সে যাচ্ছে, কোন সময় গানটা তৈরি করছে, সেটা এক ধরনের যাপন। আর যেটা হচ্ছে ক্লাসিক্যাল গান বাজনার ক্ষেত্রে বা অন্যান্য গান বাজনার ক্ষেত্রে, যেখানে কোনো মাটি কোনো সুরের জন্ম দেয় না, সেটা একটা ফরম্যাটে যেটা চলে, সেখানে গুরুমুখী কিন্তু শিক্ষাটা প্রয়োজন। তা আমার ক্ষেত্রে এটাও মনে হয় যে আজকে আমাদের যেখানেভাবেও শিক্ষাটা প্রয়োজন অবশ্যই। এই যাপনটা কিন্তু এই গুরুমুখী যাপন, এই বাহ, গুরুমুখী খুব ভালো। যাপন থেকেই আমাদের শিক্ষাটা হওয়া উচিত। এটা আমাদের আলোচনাটা ইনকমপ্লিট এখন ছিল, সেটা কম দেখছো। হ্যাঁ আমি অবশ্যই কম দেখছি। আর 3 নম্বর, এবারে একটা কিছু নিয়েই আমি দুটো গান শুনেই আমি একটা গান তৈরি করার চেষ্টা করছি, তার হয়তো ব্যাকগ্রাউন্ডও জানি না, সেটা আমরা করছি। আমি এটাও একটা আমাদের বলার আক্ষেপের জায়গা, আমরা এটা করি, বছরে 1-2 ওয়ার্কশপ করার চেষ্টা করি, নিউ জেনারেশন যারা আছে হ্যাঁ এটা তাদেরকে এটলিস্ট মানে কিছু খুব সাধারণ সাদামাটা ভাষায় কিছু কিছু তাদের কাছে সঙ্গে শেয়ার করা। হ্যাঁ, যে লোকায়ত গান বাজনা নিয়ে বলছি, কারণ আমাদের তো যে আমাদের গড্ডিটা রয়েছে, ভাওয়াইয়া কি, ভাটিয়ালি কি, কীর্তনের গান কি, ধরো পূর্ব বাংলার ভাটিয়ালি বলতে কি বোঝা যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু ওদেরকে জ্ঞানটা শেয়ার করা, মানে একটুখানি ইনফরমেশন শেয়ার করা, দেওয়া, হ্যাঁ। তাতে যদি ধরো তারা একটা গান তৈরি করছে, এটলিস্ট তার সঙ্গে একটু এই 10 জনের মধ্যে যদি 2 জনও ইন্টারেস্টেড হয়, তাই তো। সে হয়তো তার সেই প্রেক্ষাপটটা খোঁজার চেষ্টা করবে। এতে আমাদের গান বাজনা হয়তো সমৃদ্ধ একটা হবে। সমৃদ্ধ। এই যে তোর রাজীব একটা দারুণ কথা অফ ক্যামেরা এক্ষুনি বললো, সেটাকে দিয়েই শুরু করছি, যে ওরা বলছে যে আমরা লোকশিল্পী নই, আমরা জাস্ট দ্য ভয়েস অফ অর দ্য দোহার অফ দোজ লোকসঙ্গীত শিল্পী। একদম, এবং একদম। ও অফ ক্যামেরা এটাও বললো যে ও চাইছে, এবং ওদের ব্যান্ড চাইছে, এবং ওদের বন্ধুরাও চাইছে, যারা মূলত এই গান বাজনা নিয়েই দিন কাটাচ্ছে, যে আরও অনেক অনেক ভালো ভালো শিল্পী, লোকসঙ্গীত শিল্পী আছে, তাদের কিন্তু প্রমোশন ঠিকঠাক একেবারে হচ্ছে না, এবং তারা খুব খারাপ অবস্থায় আছে, এবং সেটা ও বলছে এটা হওয়া উচিত। এই এবার তুই বল, প্রমোশনের দায়িত্বটা কে নেবে, কার? আমাদের কে দায়িত্ব নিয়েছিল, ওদের কে দায়িত্ব নিয়েছিল? তুই উই হ্যাড টু ফাইট ফর আওয়ার ওন থিং। আমরা গলি গালাতে, নর্দমা, ওপেন ড্রেনের সামনে প্রোগ্রাম করেছি, বিনা পয়সায় প্রোগ্রাম করেছি। আজকে না হয় আজকে ভূমি ইজ আ হাউস হোল্ড নেম, যে লোকসঙ্গীত দেখ আমার কথা হচ্ছে, করবে বল। আমি আজকে যদি হৃদমাজারে গাই আর মনের মানুষ গাই,
সারাক্ষণ যদি ওই গানই এটা করি, ওদেরই দোষ না, বলছিস। ইউ হ্যাভ টু ক্রিয়েট ইয়োর ওন সং। আমার কথা হচ্ছে তুমি যতক্ষণ না নিজের গান তৈরি করবে, পপুলার হবে। আমি তো অনেক শিল্পীদের বলি, ইনফ্যাক্ট সঙ্গীত মেলায় যতদিন আমি ইনচার্জ ছিলাম বলতাম যে ব্যান্ডদের যে অন্তত একটা নিজেদের গান আমি সাপোর্ট করি। না কিন্তু অন্তত support করি একটা এটা। বেসিক হ্যাঁ, গান করো, হ্যাঁ, তারা তো কিন্তু এইটা স্টেজেই উঠতে দেবো না এটাই তোমাদের। শ্রীকান্ত আমার এখানে এসে বলে গেছে এই সঙ্গীত মেলা নিয়ে যখন কথা হয়েছে, বলে মানে ও খুব ব্যথিত, এবং জয়তীও সেটাকে এন্ডোর্স করলো যে সঙ্গীত মেলা বলে আমাদের এখানে একটা জিনিস হচ্ছে সঙ্গীত নিয়ে, সঙ্গীতের মধ্যে তো অনেক কিছু আছে, সেখানে খালি মোস্টলি মানে একটা দুটো হলো বিচ্ছিন্ন, সেটা আলাদা কথা, মানে সারাক্ষণ পুরোনো গান হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা ব্যথা পাই নতুন গান হচ্ছে না, নতুন গান, হ্যাঁ। আরে ভাই একটা দিন ডেডিকেট করো সেই। নতুন গানের জন্য। অ্যান্ড সঙ্গীত মানে কি আমাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর অন্য জনরারের মিউজিক হচ্ছে না, বাংলা ব্যান্ড বিশ্বাস হচ্ছে। কর। আজকে কেন ওয়েস্টার্ন গান হবে না, আজকে কেন ফিউশন হবে না? আমি ফিউশনে বলছি, আমাকে একজনও ডাকা হয় হচ্ছে সবাই, কিন্তু আজকে আমার সঙ্গীত proper- মেলায় আচ্ছা, সঙ্গীত আমি মেলার বলছি, কথা আমি সঙ্গীত হ্যাঁ। মেলার দুঃখ বলছি, হ্যাঁ, কারণ হ্যাঁ, ইন্দ্রনীল সেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমিও জানি ও কত মানে ওইভাবে ও কাজ করছে, ক্লাসিক্যাল মিউজিক তো আমি বাজাচ্ছি, কিন্তু সঙ্গীত মেলা বলছি, সঙ্গীত মেলাতে সঙ্গীতটা পুরোপুরি কাভার্ড একটা হওয়া উচিত বলে আমার মনে, আমিও মনে করি যে একটা দিন ডেডিকেট করে দাও বা দুটো দিন ডেডিকেট করে দাও ফুললি অন তোমার নিজের গান, সেটা নিজের লোকায়ত গান হতে পারে, বাংলা মৌলিক গান হতে পারে, তুই এটিকে এন্ডোর্স করিস। নিজের গান না হলে আমি মঞ্চে উঠতে দিই না, অন্তত একটা। যে ব্যান্ডগুলো আছে, ধর ব্যান্ডের তো নিজের গান না, আছে, কিন্তু আমি এমনি কথার কথা বলি, বলছি। আরে না রে, কি? আমি না বললে ওরা করে না। আই এম ভেরি স্ট্রিক্ট। ইনফ্যাক্ট ব্যান্ডও একবার পুরোনো হয়েছে, গান। এরকম হয়েছে যে একটা মেয়েদের দল, আমি বলি যে তোরা নিজেদের গানটা করছিস তো? বলে সমুদার লেখা হয়নি, কম্পোজ হয়নি। আমরা তাহলে ফরগেট ইট, আই এম গেটিং দ্য নেক্সট ব্যান্ড আপ। আই ওয়াজ ভেরি স্ট্রিক্ট দেশপ্রিয় পার্কে। আর ওখানে আমার কথা মোটামুটি ব্যান্ডের ছেলেরা রেসপেক্ট করে, শোনে, ভালোবাসে, শ্রদ্ধা করে, যাই হোক। ওরা না ঘাবড়ে গেছে, কারণ রেডি তো, মঞ্চে উঠবে, পরেই ওদের মঞ্চ। আমি বললাম এক্ষুনি যা অফিস ঘরটাতে যা, রাইট 4 lines or 8 lines and go and sing it. এটাই তো হওয়া উচিত। Go and sing it. ফ্যান্টাস্টিক। ও গেল, বিশ্বাস করবি না, ঢোকা আরে গেল, গিয়ে লিখলো, আমি এটা সুর সাক্ষী। করলো, গেয়ে দিল। মানে কলকাতা সমিত শহরে দাদার এই কথা সাক্ষী আমি জানি সেটা। আজকে সঙ্গীত মেলা হচ্ছে, অমিত দত্ত কেন বাজাবে না? আমি তো আমাদের ভীষণ বন্ধু। না, অন্যটা আমি জানি না না বাজাবে না কেন? অন্যটার প্রতিও মানে সবটা বা আজকে যারা অন্য ধরনের গান বাজনা করছে সেটাও তো সঙ্গীত। না, আজকে আর কি কলকাতায় বেসুরো গাইছে মাইরে অনেকে। আরে তারা আমি chance সোলো পাচ্ছে কি করে? সিঙ্গার্সদের দেখেছি। তারা চান্স পাচ্ছে কি করে? আমি কি করে জানবো? আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। হু ইজ রেসপন্সিবল? Who is responsible? Whoever is responsible. I am not. I don't select. I select the bands. ও তার মানে তুই বলছিস সঙ্গীত মেলায় যে সিলেক্ট করবে তাদের ব্যাপার, আমাদের লাইন না। দিয়ে বেসুরো গাইছে তারা চান্স পাচ্ছে। ব্যান্ড আই উইল ব্যান্ড না, সিলেক্ট। আমি ওভারঅল তুই যাদের সেটা আমি কথা জানি বলছিস। না। না তুই কাদের আমি কথা- সেটা নিয়ে কথাই বলবো না, না। তুই কাদের আমি কথা- যেখানে শুনেছি অনেক জায়গায়, হ্যাঁ ভাই শোনা যায় না। আর সেটা শিল্পীরাই বলছে যে কি করে এটা কি করে chance চান্স পাচ্ছে, তো এটা সত্যি। খুব অ্যালার্মিং। তাহলে আর ইমপ্রুভমেন্ট হবে কি? হওয়া উচিত না। এনিওয়ে চল, এই টনে শেষ হোক, পৃথিবীতে শান্তি বর্ষিত হোক, ভালো গান বাজনা হোক, আর একটা কিছু দিয়ে শেষ কর। হ্যাঁ, তুমি গান বাজনা বর্ষিত হোক নিয়ে বলে আকাশ ভরা সূর্য তারা দিয়ে আমরা শেষ করি, চলো। চল এটা বাজা না বল। আকাশ ভরাটা থাক। হাফ নোট নিচে নামালাম। হ্যাঁ, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়, তাই জাগে আমার গান। আকাশ ভরা অসীম কালে যে হিল্লোলে
হইতে মন রক্ত ধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।